আপনারা কি জীবনেও এই প্রফেশনাল প্র্যাকটিস ক্লাস আর ইউটিউবে ঢুকে আবার দেখবেন? এত ধৈর্য আছে কারো? স্যার লাগে তো স্যার। পরে লাগবে স্যার এক্সাম্পল গুলো স্যার খুব দরকার পড়ে স্যার। যদি থাকে তাহলে তো মানে মাশাআল্লাহ। দেখেন না স্যার আপনি যে এক্সাম্পল গুলো দেন ওইগুলো স্যার খুব দরকার ওই পড়ে। এক্সাম্পলে তোমার ইন্ডাস্ট্রি কি কোম্পানির নাম বলো, এই জন্য তুমি খালি এক্সাম্পল নিয়ে নাচো। আচ্ছা, এখন থেকে আমরা লুবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বানাই দেব, সমস্যা নেই। জি স্যার এটা দরকার। আচ্ছা দেখেন, আমাদের তাইলে কিছু তথ্য উপাত্ত বা কিছু মানে কোনো ঘটনা ঘটছে, কেন হইছে যে বায়োস্টি ইলেকট্রিক বিল বেশি আসছে এই মাসে, কেন বেশি আসছে? স্টুডেন্টরা হচ্ছে ক্লাস করে বের হওয়ার সময় লাইট ফ্যান গুলো বন্ধ করে, এটা হচ্ছে ইলেকট্রিক বিল বেশি আসার কারণ। বা মনে করেন তথ্য, যে আমি কোনো কারণ বা কোনো ঘটনা মনে করেন সিদ্ধান্তে আসবো না, বা আমি কোনো ডিসিশন বলবো না যে এই কারণেই আমার ইলেকট্রিক বিল বেশি আসছে, বাট আমি বলবো যে স্টুডেন্টরা 5টা পর্যন্ত ক্লাস করে, স্টুডেন্টরা 4টা পর্যন্ত ক্লাস করে, আমি এই তথ্যগুলা দিব। তো রিপোর্ট হচ্ছে দুই রকম হইতে পারে, একটা হচ্ছে আপনি কোনো একটা সিদ্ধান্তে আসবেন, আপনি কিছু কারণ দেখাবেন, কারণ দেখায় হচ্ছে কোনো কিছু এক্সপ্লেইন করবেন, আরেকটা হচ্ছে আপনি কিছু তথ্য দিবেন আপনার হায়ার অথরিটিকে। তাহলে একটা হচ্ছে ফর্মাল স্টেটমেন্ট অফ ফ্যাক্ট ইনফরমেশন, এই দুইটা হচ্ছে আপনার কিসে থাকতে পারে, আপনার রিপোর্টে থাকবে, ঠিক আছে? তারপর দেখেন রিটেন ফর এ স্পেসিফিক অডিয়েন্স, আপনি রিপোর্টটা যখন লিখবেন আপনার রিপোর্টটা একটা টার্গেট অডিয়েন্স থাকবে, এটা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট অডিয়েন্স বানান, কি যাই হোক অডিয়েন্স বানান ভুলিতে পারে, ভুলেলে দেখা নিয়েন। তো একটা নির্দিষ্ট টার্গেটেড গ্রুপকে উদ্দেশ্য করে আপনি আপনার রিপোর্টটা লিখবেন। আচ্ছা মনে করেন যে নিউজ পেপার, এই নিউজ পেপারের কি কোনো টার্গেট অডিয়েন্স আছে? না স্যার। এই নিউজ পেপার সবাই পড়ে, যার কাছে পকেটে 10 টাকা আছে সেই একটা প্রথম আলো 8 টাকা বা 10 টাকা দিয়ে কিনে পড়তে পারে। কিন্তু আপনি যখন রিপোর্টটা লিখবেন আপনি জানেন যে আপনার রিপোর্টের একটা স্পেসিফিক অডিয়েন্স থাকবে, সবাই কিন্তু আপনার রিপোর্টের মানে রিডার না, সবাই কিন্তু পড়বে না। আপনার রিপোর্টটা হয়তো পড়বে আপনার হায়ার অথরিটি, অথবা হয়তো পড়বে আপনার বস। মোট কথা হচ্ছে আপনার উপরের মহলে যারা আছে বা আপনার নিচের মহলে হইতে পারে বা আপনার সেম লেভেল হইতে পারে, একটা টার্গেট অডিয়েন্স থাকবে আপনার রিপোর্টের জন্য, একটা স্পেসিফিক অডিয়েন্স থাকবে। তারপর দেখেন যে ফর মেকিং ইনফর্ম ডিসিশন, মানে হচ্ছে মনে করেন যে কোন একটা সিদ্ধান্তে আসা হয়েছে যে আমরা এই কাজটা করব, বা কেউ একজন হচ্ছে মনে করেন অফিসে দুর্নীতি করছে বা ঘুষ খাইছে, তো এরকম তার বিরুদ্ধে মনে করেন একটা তদন্ত কমিটি হয়েছিল, তদন্ত কমিটি হচ্ছে এরকম বিভিন্ন ফ্যাক্ট ইনফরমেশন ঘাটাঘাটি করে আসলেই প্রুফ করতে পারছে যে সে আসলে দুর্নীতি করছে বা সে আসলে কারো কাছ থেকে ঘুষ নিছিল। দেন মনে করেন তার বিরুদ্ধে অ্যাকশন হইলো যে তাকে আমরা 2 বছরের জন্য চাকরি থেকে সাসপেন্ড করলাম বা তাকে হচ্ছে চাকরি থেকে বরখাস্ত করা হইলো। এই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয়, এটাও কিন্তু ওই তদন্ত রিপোর্টের মধ্যে যে আসলে কি কনক্লুশন বা কি সিদ্ধান্তে আমরা আসছি। বা মনে করেন যে এরকম কোনো সিদ্ধান্ত না যে তাকে কি পানিশমেন্ট দেওয়া হবে এটা আমি বললাম না, বাট আমি আসলে সিদ্ধান্তে আসলাম সকল তথ্য এবং প্রমাণের ভিত্তিতে 307 ধারা মোতাবেক বোঝা গেল যে আসলে কি মুস্তাফিজ অপরাধী, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কি সিদ্ধান্তে আসছি, এটাও কিন্তু আপনার রিপোর্টে আসলে বলা হয়। সবাই কি বুঝতেছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে রিপোর্টের ডেফিনেশন এখানে আরো বলছে যে রিপোর্ট অলসো কন্টেইনস ইনফারেন্স মেড, মানে আপনি মনে করেন কোনো পার্টিকুলার সিদ্ধান্তে আসতে পারেন নাই, বাট আপনি কোনো কিছু একটা অনুমান করছেন যে এই ব্যাপারটা হচ্ছে আসলে এরকমই। আপনি যদি এরকম কোনো কিছু অনুমান করেন তাইলে আপনি ওইটাও আপনার রিপোর্টে ইনক্লুড করতে পারেন। কনক্লুশন রিচড, আপনি কোনো একটা সলিউশনে পৌঁছাইছেন, আপনি কোনো একটা সিদ্ধান্তে আসছেন যে এই ব্যাপারটা আসলে এই কারণেই হচ্ছে, এটা আপনি আপনার রিপোর্টে ইনক্লুড করতে পারেন যদি কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারেন। তারপর হচ্ছে রিকমেন্ডেশন প্রোভাইডেড, আপনি যদি কোনো সাজেশন বা রিকমেন্ডেশন থাকে ওটাও আপনি আপনার রিপোর্টের লাস্টে গিয়ে বলে দিবেন যে অমুক হচ্ছে এই কাজটা করছিল তাকে 2 বছরের জন্য বহিষ্কার করো, তমুক হচ্ছে এই কাজটা করছে তাকে চাকরি থেকে বরখাস্ত করো। এই ধরনের ইনফারেন্স, যদি কোনো অনুমান করেন আপনি, অথবা যদি কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারেন, অথবা হচ্ছে কি যদি কোনো সাজেশন দিতে পারেন, এই জিনিসগুলো আপনার রিপোর্টে অলসো মানে কন্টেইনস, একটা রিপোর্টের মধ্যে এই জিনিসগুলো থাকতে পারে। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখেন এই যে ইনফারেন্স, মানে আপনি কোনো কিছু অনুমান করবেন বা কনক্লুশনে পৌঁছাবেন বা কোনো কিছু রিকমেন্ড করবেন, এগুলো আপনি কিসের উপর বেস করে করবেন? অবশ্যই আপনার কাছে যে তথ্য উপাত্ত যে ফ্যাক্ট গুলো আছে, যে লজিক্যাল রিজন গুলো আছে, এগুলা প্লাস সাপোর্টিং এভিডেন্স ইনক্লুডেড, মানে হচ্ছে আপনার কাছে তো অবশ্যই কিছু প্রমাণাদি আছে, আপনি তো কোনো প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না, আপনার কি লাগবে? প্রমাণ লাগবে না? এই যে প্রমাণ এভিডেন্স যেগুলো আছে এগুলোর উপর বেস করে আপনি একটা সিদ্ধান্তে আসবেন। এতটুকু কি সবাই বুঝছেন? আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমরা একটু চুপ থাকি, আজানটা শেষ হলে আবার শুরু করবো। আপনারা স্লাইড দেখেন বৈশা বৈশা।
স্যার পরের স্লাইডটা স্যার। আপনাদের কি কারো পেট ব্যথা করতেছে, বা কারো কি শরীর খারাপ লাগতেছে? স্যার ঝরার মানে কেউ যদি অসুস্থ ফিল করেন বলতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আজান বোধহয় শেষ, আমি তাহলে কি আবার শুরু করতে পারি? জি স্যার। আচ্ছা, আপনাদের কারো কি শরীর খারাপ? একটু বলেন শরীর খারাপ হলে, সমস্যা নেই। ছেলেদের মধ্যে এই যে একটু আগে মনে পেট ব্যথার মতো আওয়াজ করতেছিল, আরিফ মনে হয়। আরিফের কি পেট ব্যথা করতেছে নাকি? না স্যার আমি না স্যার। আমজাদ, আপনার পেট ব্যথা? না স্যার, আমার তো মিউট করাই। যদি কারো মানে শরীর খারাপ লাগে বলতে পারেন, অসুবিধা নাই, অ্যাটেন্ডেন্স দিয়ে আপনি মানে রেস্ট নিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, পেট ব্যথা স্যার এমনি দুপুরে ছিল স্যার, এখন ঠিক আছে। তাহলে আপনি এটা ছিলেন, বুঝতে পারছি। না স্যার, আমি তো মিউট ছিল স্যার। স্যার আমারও মনে হচ্ছে আসিফ ছিল। আচ্ছা, যেটাই হোক, আরে আবার ছোট বাচ্চা কার বাসায় চিল্লায়? আচ্ছা, সমস্যা নাই, বাচ্চা মানুষ চিল্লাইলে অসুবিধা নেই, আপনারা চিল্লায়েন না, তাইলেই হইল। দেখেন, আমরা রিপোর্ট হচ্ছে, আপনি রিপোর্টকে দুইটা ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে শর্ট রিপোর্ট, একটা হচ্ছে লং রিপোর্ট। তার মানে হচ্ছে দেখেন, আপনি যদি রিপোর্টের লেন্থ ওয়াইজ চিন্তা করেন যে রিপোর্টটা কি লম্বা না ছোট, আপনি যদি রিপোর্টের লেন্থ চিন্তা করেন, যদি রিপোর্টটা অনেক বেশি বড় হয়, 4 পাতা, মানে মনে করেন 30 পাতা, 40 পাতা, 50 পাতা, তাহলে ওটা হচ্ছে একটা লং রিপোর্ট। আর আপনার রিপোর্ট যদি ছোট হয়, 2 পেজ বা 3 পেজের হয়, তাহলে ওই রিপোর্টগুলো হচ্ছে শর্ট রিপোর্ট। এটা হচ্ছে রিপোর্টের লেন্থ ওয়াইজ আমি ভাগ করতেছি, শর্ট আর লং। আবার রিপোর্টের মধ্যে কি আছে, রিপোর্টের মানে ভিতরের কথাবার্তার উপর বেস করে রিপোর্টকে হচ্ছে আরো 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনফরমেশনাল রিপোর্ট, যদি আমি রিপোর্টের মধ্যে কোনো একটা তথ্য দেই যে বায়োস্টে 50টা আম গাছ আছে, 50টা আম গাছের মধ্যে হচ্ছে এবার 5000 আম ধরছে, এটা হচ্ছে একটা ইনফরমেশন, ঠিক আছে। অথবা হইতে পারে যে কোনো একটা অনুমান করলাম, ইন্টারপ্রেট করতেছি, বা কোনো কিছু ব্যাখ্যা দিচ্ছি, মানে অনুমান না, আসলে এই ইন্টারপ্রিটেটিভ মানে হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা দেয়া, যে আমি কোনো কিছু আমার রিপোর্টে ব্যাখ্যা করতেছি যে বায়োস্টে আম গাছগুলা থেকে আম এবার পচে যাচ্ছে, বা আম নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে কালবৈশাখী হয়েছিল, কালবৈশাখী ঝড়ে হচ্ছে আমের মুকুল ঝরে গেছে, এই টাইপের কিছু একটা ব্যাখ্যা দিলাম আমি। তার মানে একটা হচ্ছে ইনফরমেশন দিচ্ছেন আপনি যে বায়োস্টে এতগুলো আম গাছ আছে, এতগুলো আম ধরছে, ইনফরমেশন দিচ্ছেন, এইটা হইতে পারে এক ধরনের রিপোর্ট। আরেকটা হচ্ছে ইন্টারপ্রিটেটিভ, মানে হচ্ছে কোনো কিছু অনুমান করতেছেন যে বায়োস্টে এতগুলো আম গাছ, এতগুলো আম ছিল, কিন্তু বজ্রপাতের কারণে বা কালবৈশাখীর কারণে আমগুলো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। মানে একটা রিজন, সম্ভাব্য রিজন আপনি অনুমান করতেছেন। তো এই হচ্ছে আমার রিপোর্টের বিভিন্ন টাইপ। আপনারা কি বুঝতেছেন রিপোর্টের বিভিন্ন টাইপ গুলা? তাহলে কি বললাম, আর একটু সামারি করি, যে রিপোর্টকে আপনি 2 ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে লেন্থের উপর বেস করে শর্ট লং,
একটা হচ্ছে রিপোর্টে কি কন্টেইন, মানে রিপোর্টের ভিতরে কি আছে। আমি একটু লিখি তাহলে বোধহয় মনে থাকবে। মানে রিপোর্টটা কি কন্টেইন করে, সে কি ইনফরমেশন কন্টেইন করে নাকি সে ইন্টারপ্রিটেশন বা কোনো কিছুর ব্যাখ্যা কন্টেইন করে, এটার উপর বেস করে রিপোর্টকে আপনি ইনফরমেশনাল আর ইন্টারপ্রিটেটিভ এই দুটো ভাগে ভাগ করতে পারেন। আচ্ছা, আজকে আমরা মেইনলি ফোকাস করব হচ্ছে শর্ট রিপোর্টের দিকে। আমরা তো অলরেডি দেখলাম যে আমাদের রিপোর্ট হচ্ছে লেন্থের উপর বেস করে দুই রকম, একটা হচ্ছে শর্ট রিপোর্ট, একটা হচ্ছে কি রিপোর্ট, লং রিপোর্ট। আবার দেখলাম কি যে রিপোর্টের মধ্যে কি আছে তার উপর বেস করে রিপোর্টকে কয় ভাগে ভাগ করতে পারি, ইনফরমেশনাল আর একটা কি ইন্টারপ্রিটেটিভ না, জি স্যার। ইন্টারপ্রিটেটিভ, দুটাই আই। তো আজকে কিন্তু আমরা ইনফরমেশনাল বা ইন্টারপ্রিটেটিভ এটা আমাদের মোটামুটি ফোকাস। মানে একটা শর্ট রিপোর্টের মধ্যে আপনি ইনফরমেশনও ঢুকাইতে পারেন, আপনি ইন্টারপ্রিটেটিভ রিপোর্টও ওটার মধ্যে আনতে পারেন। আবার একটা লং রিপোর্টের মধ্যেও আপনি ইনফরমেশনও আনতে পারেন, আবার ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট এটাকে বানাইতে পারেন। এটা আপনার পার্সোনাল ব্যাপার, কোনো সমস্যা নেই। বাট মেইনলি রিপোর্ট হচ্ছে দুই রকম, একটা হচ্ছে শর্ট, একটা হচ্ছে লং। আজকে আমরা কথা বলবো হচ্ছে শর্ট রিপোর্ট নিয়ে, ঠিক আছে? তো দেখেন এই শর্ট রিপোর্ট হচ্ছে আবার দুই রকম, একটা হচ্ছে মেমোরেন্ডাম রিপোর্ট আর একটা হচ্ছে লেটার রিপোর্ট। আজকে আমরা ফোকাস করব হচ্ছে মেমোরেন্ডাম রিপোর্টের দিকে। এই মেমোরেন্ডাম রিপোর্টটা কি জিনিস, বাজার থেকে যখন কোনো কিছু কিনেন বা কোনো দোকান থেকে যদি যখন কিছু কিনেন একটা কি দেয় আপনাকে, কি দেয়? জি স্যার। দেয় না ক্যাশ মেমো? তার মানে এই শর্ট রিপোর্টের যেই ফরম্যাটটা হচ্ছে মেমোরেন্ডাম ফরম্যাট, এটা হচ্ছে একটা ক্যাশ মেমোর মতো ছোটখাটো রিপোর্ট, ঠিক আছে? তো দেখেন যে এটার মধ্যে কি থাকে, যদি আপনার মেমোরেন্ডাম রিপোর্ট দেখেন, আমরা যে ভাগ করছিলাম শর্ট লং, আবার এই শর্ট লং এর দুইটা করে ভাগ ছিল, ইনফরমেশনাল আর একটা কি ছিল ইন্টারপ্রিটেটিভ। আবার লং এরও একটা ভাগ ছিল কি ইনফরমেশনাল আর একটা ভাগ কি ছিল ইন্টারপ্রিটেটিভ, ছিল না? জি স্যার। এখন দেখেন এই শর্ট এর মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মেমো রিপোর্ট আর একটা হচ্ছে লেটার রিপোর্ট। এই মেমো রিপোর্টের মধ্যেও কিন্তু আপনার হইতে পারে কি ইনফরমেশনাল হইতে পারে, আবার ইন্টারপ্রিটেটিভ হইতে পারে মেমো রিপোর্টটা, তাই না? কনফিউশন লাগতেছে? একটু একটু স্যার। আচ্ছা দেখেন আমি জিনিসটা যদি আরেকবার দেখাই। ফার্স্টে দেখেন রিপোর্ট হচ্ছে কি রিপোর্ট, শর্ট রিপোর্ট, ঠিক আছে? শর্ট রিপোর্ট। শর্ট রিপোর্টের আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মেমোরেন্ডাম রিপোর্ট আর একটা হচ্ছে কি রিপোর্ট, লেটার রিপোর্ট। এই মেমোরেন্ডাম রিপোর্ট আবার হইতে পারে দুই রকমের, একটা হচ্ছে ইনফরমেশনাল আর একটা হচ্ছে কি ইন্টারপ্রিটেটিভ, ঠিক আছে? জি এবার স্যার। ক্লিয়ার না? জি স্যার। এবার দেখেন আপনার যদি এই মেমোরেন্ডাম রিপোর্টটা ইনফরমেশনাল রিপোর্ট হয়, সেই ক্ষেত্রে এটা হইতে পারে তিন রকমের, হয় হবে কনফারেন্স রিপোর্ট, নাইলে হবে প্রোগ্রেস রিপোর্ট, নাইলে হবে পিরিয়ডিক রিপোর্ট। বোঝা গেছে? জি স্যার। মাথা ঘুরাইতেছে? না স্যার। এত ক্লাসিফিক আমরা আজকে শেষ করি, শেষ করার পর একটা ফ্লোচার্ট রাখবো, তাইলেই দেখবেন যে মানে আর বলবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, আর আজকে কিন্তু অ্যাটেন্ডেন্সের সময় জিজ্ঞেস করব যে মানে এইটা কোন রিপোর্টের আন্ডারে, এটা কোন রিপোর্টের আন্ডারে, বলতে না পারলে কিন্তু ঝামেলা আছে। তো একটু সিরিয়াসলি ক্লাস করেন, মিউট হয়ে গিয়া মানে হাওয়া আমি উঠতে যায় বইলা ঘুরতে চলে যায় না। দেখেন ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট বা ইন্টারপ্রিটেটিভ মেমোরেন্ডাম রিপোর্টটা কিরকম হয় দেখেন, এটা হইতে পারে পার্সোনাল রিপোর্ট অথবা হচ্ছে রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্ট। আচ্ছা এখন এই যে নামগুলো দেখতেছি, কনফারেন্স রিপোর্ট, প্রোগ্রেস রিপোর্ট, পিরিয়ডিক রিপোর্ট, পার্সোনাল রিপোর্ট, রিকমেন্ডেশন রিপোর্ট, জাস্টিফিকেশন রিপোর্ট, এত রিপোর্ট, অনেক রিপোর্টের নাম আসতেছে। কোন রিপোর্টটা কিরকম হয় আমি জাস্ট একটু বাংলায় বলি, এরপর আমরা যখন ইংলিশে দেখবো তাহলে আর বুঝতে কষ্ট হবে না, ঠিক আছে? আমি কি বলবো? জি স্যার বলুন স্যার। মুস্তাফিজ ছাড়া মনে হয় আর কারো শোনার ইচ্ছা নাই। জি আরিফ আপনি কি শুনতে চান? আচ্ছা আছে। জি স্যার। আচ্ছা দেখেন প্রথমে আসতেছে আমাদের ইনফরমেশন রিপোর্টের মধ্যে আসতেছে কনফারেন্স রিপোর্ট। কনফারেন্স রিপোর্টটা কি জিনিস, মনে করেন বায়োসটা হচ্ছে কোন একটা বিষয়ের উপর কোন একটা কনফারেন্স হইলো, মনে করেন পরিবেশ নিয়ে একটা কনফারেন্স হইলো যে পরিবেশ দূষণ। তো ওইখানে এরকম মনে করেন বড় বড় বক্তারা আসলো ঢাকা থেকে বা ভালো ভালো জায়গা থেকে, ওনারা এসে মনে করেন এই পরিবেশ দূষণ নিয়ে আমাদেরকে বুঝাইলো। তো হয়তো ওনারা একটা সিকোয়েন্স ফলো করে আগাবে না, ফার্স্ট হয়তো বলবে যে বাংলাদেশের পরিবেশের আগে অবস্থা কি ছিল, বর্তমান কি অবস্থা, যদি এরকম পরিবেশ দূষণ হইতে থাকে তাহলে 10 বছর পরে গিয়ে আমাদের এনভায়রনমেন্টাল অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, মানে এই জিনিসগুলো তো ওনারা একটার পর একটা আলোচনা করবে, তাই না? জি স্যার। এই যে ওনারা একটার পর একটা কথা আলোচনা করতেছে এবং মনে করেন ফার্স্টে
ওনারা ওনাদের মতামত দিল, মাঝখানে মনে করেন আমাদের ভিসি স্যার কিছু কথাবার্তা বললো, বা রেজিস্ট্রার বা ট্রেজারার স্যার কিছু কথাবার্তা বললো, বা মনে করেন যে আমাদের ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল এই ব্যাপারটার উপরে যার অনেক নলেজ আছে উনিও ওনার মতামত দিল। তারপর মনে করেন আপনারা স্টুডেন্ট, আপনারা প্রেজেন্ট থাকলেন, আপনারা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন করলেন যে স্যার এটা হয়, এটা কেন হয়। মানে এই যে পুরো জিনিসটা একটা প্রসিডিউর ফলো করা হচ্ছে না। ফার্স্টে হচ্ছে যে মেইন চিফ গেস্ট উনি কথা বললো, তারপর মনে করেন বায়োস্টেট থেকে আমাদের মধ্যে থেকে কেউ কথা বললো, তারপর মনে করেন আপনার স্টুডেন্টরা কোয়েশ্চেন করলেন। এই যে প্রত্যেকটা জিনিস হচ্ছে একটার পর একটা, এই জিনিসগুলোকে হচ্ছে একটার পর একটা লিখে মানে রিপোর্ট আকারে, বা মনে করেন এটাকে বলা হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডার, ক্রমানুযায়ী মানে ক্রমানুসারে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডার, মানে হচ্ছে ক্রমানুসারে, মানে ইভেন্ট গুলা যেভাবে হইছে ওই সিরিয়ালে যদি আপনি লিখেন এটাকে বলা হচ্ছে কি ক্রমানুসারে, ঠিক আছে, একটার পর একটা যেভাবে হইছে। তো এই জিনিসগুলো ওইভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখে আপনি যে রিপোর্টটা জেনারেট করেন এটাকেই বলা হচ্ছে কি রিপোর্ট, কি বলে কনফারেন্স রিপোর্ট। আচ্ছা এবার দেখেন প্রোগ্রেস রিপোর্টটা কি জিনিস। প্রোগ্রেস রিপোর্ট হচ্ছে সাপোজ আমি মুস্তাফিজ আসিফ ওরা হচ্ছে মনে করেন আমার কোম্পানিতে চাকরি করে, আমার মনে করেন একটা কোম্পানি আছে, আমার কোম্পানির নাম হচ্ছে হাই হাই ডেভেলপার্স কোম্পানি, ঠিক আছে। তো ওরা হচ্ছে আমার ইঞ্জিনিয়ার, আমরা মনে করেন একটা হচ্ছে এরকম 5 তলা বিল্ডিং এর কাজ পাইছি, আমার ইঞ্জিনিয়ার কারা, মুস্তাফিজ আর আসিফ। তো ওই বিল্ডিং এর মনে করেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হচ্ছে আসিফ। তো আসিফকে আমি বলে দিব যে তুমি হচ্ছে 1 মাস পর পর বা এরকম 10 দিন পর পর বা 15 দিন পর পর বা আমার যখন মন চাবে তখন আমি ওরা বলবো যে কাজ কতটুকু আগাইছে একটা প্রোগ্রেস রিপোর্ট সাবমিট করো। আমি কাজটা এই কথাটা কাকে বলবো, আসিফকে বলবো। আসিফ হচ্ছে ওই প্রজেক্টে গিয়ে মনে করেন ওইখানে 100% কাজের মধ্যে কত পার্সেন্ট কাজ হয়েছে যেই দিন ও আমাকে রিপোর্টটা দিচ্ছে ওই দিন পর্যন্ত, টিল ডেট, এটাকে বলা হচ্ছে টিল ডেট। ওই ডেট পর্যন্ত কতটুকু কাজ হয়েছে, কত পার্সেন্ট কাজ হয়েছে, কি কি কাজ হয়েছে, তার উপর একটা রিপোর্ট আমাকে জমা দেয়, এটাকে বলা হচ্ছে ওয়ার্ক প্রোগ্রেস রিপোর্ট বা প্রোগ্রেস রিপোর্ট, যেটাই বলেন না কেন। সবাই কি বুঝছেন? জি স্যার। মানে আপনার কাজের অগ্রগতি কতটুকু এটা নিয়ে আপনি আপনার হায়ার অথরিটিকে যে রিপোর্টটা দিবেন এটাকেই বলা হচ্ছে কি প্রোগ্রেস রিপোর্ট। আমি পরে জিজ্ঞেস করলে বলতে পারবেন যে প্রোগ্রেস রিপোর্ট কি জিনিস? জি স্যার। আরিফ কি ইনশাআল্লাহ জিজ্ঞেস করবো তাহলে, ঠিক আছে আরিফ আপনাকে কিন্তু এই কোশ্চেনটাই করবো যে প্রোগ্রেস রিপোর্ট কি জিনিস, আশা করি জি স্যার, আরিফ বলতে পারবে। মনে থাকবে স্যার। আচ্ছা এরপর দেখেন যে পিরিয়ডিক রিপোর্ট। পিরিয়ডিক রিপোর্ট হচ্ছে আপনার বস আপনার কাছ থেকে চাবে না যে তুমি রিপোর্ট দাও, কিন্তু মনে করেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রুলস আছে, ওই রুল অনুযায়ী মনে করেন মাসে একবার বা মনে করেন যে 2 মাসে একবার বা 3 মাসে একবার বা মনে করেন যে কোয়ার্টারলি, মানে 3 মাসে একবার হইলে ওটাকে আপনি কি বলবেন, কোয়ার্টারলি বলবেন, ঠিক আছে, যে 3 মাস পর পর একবার দিবেন, বছরে কয়বার দিবেন, 4বার দিবেন। এরকম যদি কোন একটা নির্দিষ্ট সময় পর পর আপনি কোন একটা রিপোর্ট জেনারেট করেন এবং আপনার বসকে দেন, ওই রিপোর্ট গুলাকে বলা হচ্ছে কি পিরিয়ডিক রিপোর্ট, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন যে নির্দিষ্ট সময় পর পর যদি আপনি কোন একটা রিপোর্ট জেনারেট করেন, মানে আপনার আপনার অফিসের যে হায়ার অথরিটি তারাই বলে দিবে, তো আপনি বুঝবেন যে একটা রুল থাকবে, আপনার বসই বলবে যে আমি 15 দিন পর পর দেখতে চাই, আমি 20 দিন পর পর দেখতে চাই, আমি 2 মাসে একবার দেখতে চাই, আমি 3 মাসে একবার দেখতে চাই। তো ওই রুল অনুযায়ী আপনি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর রিপোর্ট জেনারেট করবেন এবং এই রিপোর্ট গুলোকে বলা হচ্ছে পিরিয়ডিক রিপোর্ট, ঠিক আছে। এই ইনফরমেশনাল রিপোর্টের 3টা ক্যাটাগরি, কনফারেন্স, প্রোগ্রেস, পিরিয়ডিক, এই 3টা ক্যাটাগরি বুঝছেন না? আচ্ছা এইবার আমরা আসতেছি হচ্ছে আমাদের মেমোরেন্ডাম রিপোর্টের আরেকটা ভাগে, ওই ভাগটার নাম হচ্ছে কি ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট। এখন আপনি এখানে কোন একটা ঘটনা ব্যাখ্যা করবেন। আগেরটাতে আপনি কি করছেন, শুধুমাত্র তথ্য দিছেন যে মুস্তাফিজ আম খায়া ফেলছে, আসিফ কাঁঠাল খায়া ফেলছে, আরিফ হচ্ছে জাম খায়া ফেলছে, সাজ্জাদ হচ্ছে কাঁঠাল লিচু খায়া ফেলছে, আর কি আছে শহীদ, শহীদ হচ্ছে কি খাইছে, কিছু একটা খাইছে আর কি, যাই হোক স্যার বাঙ্গি খাইছে শহীদ। আচ্ছা আসিফের প্রিয় ফল হচ্ছে বাঙ্গি, আমরা বুঝতে পারছি। না স্যার, আসিফ বাঙ্গির জুস খায় মনে হয় প্রত্যেকদিন। আচ্ছা তো আমরা তাইলে বুঝলাম যে একটা তো গেল হচ্ছে ইনফরমেশনাল রিপোর্ট, যেটার মধ্যে কিন্তু আপনি কোনো সিদ্ধান্তে আসবেন না, আপনি কিন্তু কোনো ডিসিশন বলবেন না যে মুস্তাফিজ আম খাইছে কারণ ওর পেট ব্যথা করতেছিল এই জন্য আম খাইছে, আপনি কিন্তু কোনো কারণ লাগাবেন না, আপনি জাস্ট কোনো একটা ইনফরমেশন দিবেন আপনার হায়ার অথরিটিকে যে মুস্তাফিজ আম খাইছে, মুস্তাফিজ জাম খাইছে, মুস্তাফিজ কাঁঠাল খাইছে, একটা তথ্য দিবেন, আর বেশি কিছু দিবেন না।
কিন্তু যখন আপনি ইন্টারপ্রিটেটিভ রিপোর্টে আসতেছেন, এই যে ইন্টারপ্রিটেটিভ রিপোর্টে আসতেছেন, তখন যেটা হবে দেখেন, আপনি কিন্তু কোন একটা ঘটনা ব্যাখ্যা করবেন যে আম খাইছে, কারণ আম খাইছে মনে হয় এই কারণে আমটা খাইছে, আম খাওয়ার সময় আম গাছে মনে হয় আমগুলো অনেক ভালো ছিল, এই জন্য আম খাইছে। মানে আপনি কোন একটা ইভেন্ট বা কোন একটা ঘটনাকে কি করবেন, এক্সপ্লেইন করবেন হচ্ছে এই ইন্টারপ্রিটেটিভ রিপোর্টের মধ্যে, ঠিক আছে? দেখেন ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট হইতে পারে আবার দুই রকমের, পার্সোনাল রিপোর্ট আর একটা হচ্ছে রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্ট। এই যে দেখেন, ঠিক আছে? তো পার্সোনাল রিপোর্টটা কি জিনিস? পার্সোনাল মানে কি বলতে পারবেন? এই পার্সোনাল মানে কি বলতে পারবেন? কেউ কোনো কথা কয় না। স্যার ওই যে যারা কাজ করে এদের ডিটেইলস মানে কোয়ালিফিকেশনের হ্যাঁ হ্যাঁ ডিটেইলস হ্যাঁ, তারাই হচ্ছে পার্সোনাল। যারা কাজ করে, কর্মীবৃন্দ, কর্মচারীবৃন্দ। কর্মচারী বা কর্মী যেটাই বলেন না কেন, মানে যারা কোন একটা অর্গানাইজেশনে আছে ওরাই পার্সোনাল। তো মনে করেন যে আপনার কর্মচারীদের পারফরমেন্স কোনো কারণে খারাপ হচ্ছে, তারা ঠিক মতো কাজ করতেছে না বা তারা কাজে ফাঁকি দিচ্ছে, তো এইটা নিয়ে আপনি একটা রিপোর্ট মানে কারো কাছে বললেন যে একটা তদন্ত কমিটি বানাইলেন, তদন্ত কমিটি হচ্ছে তদন্ত করে দেখবে যে কেন তাদের পারফরমেন্স বা ওয়ার্ক পারফরমেন্স খারাপ হচ্ছে। তো আপনার এমপ্লয়ীদের উপর তদন্ত কমিটি তদন্ত করে যে রিপোর্টটা করবে, এই রিপোর্টটা হচ্ছে পার্সোনাল রিপোর্ট, ঠিক আছে? মানে হচ্ছে আপনার এমপ্লয়ি বা কোন মানে এরকম এমপ্লয়ীদের উপর তারা তদারকি বা তদন্ত করে দেখবে। আচ্ছা, এবার দেখেন রিকমেন্ডেশন রিপোর্ট, ঠিক আছে, বা জাস্টিফিকেশন রিপোর্ট। এখন এই যে তদন্ত কমিটিতে তদন্ত করে দেখছে যে কর্মচারীদের পারফরমেন্স খারাপ হচ্ছে, তারা ঠিক মতো কাজ করতেছে না, যার জন্য কোম্পানি লসে আসে। তো এই অবস্থা থেকে উতরানোর জন্য বা এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য তো কিছু একটা করতে হবে না? জি স্যার, তাদেরকে বার করে দিতে হবে। তাদেরকে মনে করেন রিকমেন্ডেশন দিল যে তাদের বেতন মানে বাড়ায় দাও, তাহলে তারা হচ্ছে খুশি হবে, মন ভালো থাকবে, টাকা পাইলে তো তারা ভালো মতো কাজ করবে। তো এরকম রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন আসতে পারে। বা মনে করেন যে তাদের পারফরমেন্স কেন খারাপ হচ্ছে, এটার মানে পক্ষে একটা যুক্তি দেখানো হইলো যে তাদের পারফরমেন্স খারাপ হচ্ছে কারণ হচ্ছে তাদেরকে অনেক গরমের মধ্যে কাজ করতে হয়, রুমের মধ্যে এসি নাই, এসি লাগাই দিলে তাদের পারফরমেন্স ভালো হবে বা তারা সিরিয়াসলি কাজ করবে। তো কেন খারাপ হচ্ছে আমি এক্সপ্লেইন করলাম পার্সোনাল রিপোর্টের মধ্যে। এই অবস্থা থেকে বেরোয় কিভাবে আসবো আমি সাজেশন দিলাম, বা এই অবস্থাটা কেন ক্রিয়েট হয়েছে এটার পক্ষে যুক্তি দেখাইলাম কোথায়, রিকমেন্ডেশন অথবা জাস্টিফিকেশন রিপোর্টের মধ্যে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইবার দেখেন যে আমাদের আগের থেকে দাগায় রাখেন কি বুঝছেও তো না। আচ্ছা, আমি মনে দাগায় রাখছি, সরি। দেখেন ইনফরমেশনাল রিপোর্ট। আচ্ছা, তো ইনফরমেশনাল রিপোর্টে আসলে কি হয় আমরা দেখি যে সামারাইজেস ইনফরমেশন বাই রিভিউইং ফ্যাক্টস কভার্ড। মানে হচ্ছে ইনফরমেশন রিপোর্টের মধ্যে আপনি সবগুলা তথ্য সামারি করবেন, আপনি কিন্তু কোনো সিদ্ধান্তে আসবেন না, ঠিক আছে? দেখেন অ্যাভয়েড গিভিং ইনফারেন্সেস, অপিনিয়ন, জাজমেন্ট, রিকমেন্ডেশন ফ্রম প্রেজেন্টেড ডাটা। মানে আপনি যেই ডাটাগুলো প্রেজেন্ট করছেন আপনার ইনফরমেশন রিপোর্টের ভিতরে, ওইগুলোর উপর বেস করে আপনি কিন্তু কোনো কিছু অনুমান করবেন না যে আমার গাছে আজকে দেখতেছি যে আম একটু কম কম মনে হচ্ছে, তার মানে মুস্তাফিজি আমগুলা খাইছে, এরকম কোনো অনুমান করা যাবে না। খালি ইনফরমেশন দিবেন, কোনো অপিনিয়ন দিবেন না। এই যে আমি বললাম মুস্তাফিজ চুরি করছে, এরকম কোনো অপিনিয়ন দেওয়া যাবে না, কোনো অনুমান করা যাবে না, কোনো জাজমেন্ট করা যাবে না, কোনো বিচার মানে কোনো জাজমেন্ট করব না আমি যে মুস্তাফিজ খাইছে তার মানে মুস্তাফিজ আসলে খারাপ ছিল, এরকম কোনো জাজমেন্ট করা যাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে কোনো ধরনের রিকমেন্ডেশন দেওয়া যাবে না, মুস্তাফিজ খাইছে ওরে পুলিশ ধরে নিয়ে যাবে, ওর শাস্তি হোক, এরকম কোনো রিকমেন্ডেশনও করা যাবে না। তার মানে আমি কেবলমাত্র ইনফরমেশন গুলা দিব, বাট কোন ধরনের কোনো অনুমান, সিদ্ধান্ত, জাজমেন্ট, রিকমেন্ডেশন কোনো কিছুই এই ইনফরমেশনাল রিপোর্টের মধ্যে আসবে না। না। আপনাকে দেখেন কি বলা আছে যে ইউজ নিউট্রাল আনবায়াসড ল্যাঙ্গুয়েজ রেদার দেন গিভিং এ পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ। মানে এই যে আমি বারবার মুস্তাফিজকে খারাপ বানাচ্ছি, এই সিদ্ধান্তটা কি বায়াসড না? জি স্যার। বায়াসড মানে কি? বায়াসড মানে হচ্ছে আমার মেন্টালিটি, আমার ইমোশন, আমার ফিলিং, এগুলোর উপর বেস করে যদি আমি কোনো সিদ্ধান্ত নেই, ওইটা কিন্তু নিউট্রাল সিদ্ধান্ত হবে না বা নিউট্রাল ডিসিশন হবে না। ওইটা কি ডিসিশন হবে? বায়াসড। বায়াসড হবে। বাট আপনি যখন একটা ইনফরমেশনাল রিপোর্ট লিখবেন আপনাকে হইতে হবে আনবায়াসড। আপনি কোন রকমের মানে বায়াসগিরি করতে পারবেন না। আপনার রিপোর্টটা হইতে হবে নিউট্রাল, ল্যাঙ্গুয়েজ বা ভাষা হইতে হবে আনবায়াসড। মানে আপনি আপনার ভাষার মধ্যে কারো পক্ষ নিতে পারবেন না। যেমন আপনি ফুটবল খেলা পছন্দ করেন,
আপনি মেসি রোনাল্ডো দুইজনের ফ্যান, কিন্তু আপনি বেশি পছন্দ করেন রোনাল্ডোকে। আপনি আপনার কথাটা এমন ভাবে লিখতে পারবেন না যে রোনাল্ডো যে ভালো এটা আসলে বোঝা যাবে, বা মেসি যে ভালো এটা আসলে বোঝা যাবে। আপনাকে মেসি রোনাল্ডো দুজনকেই সমান পয়েন্ট দিতে হবে। মানে আপনার কথা শুনে যেন কেউ এটা বুঝতে না পারে আসলে আপনি কারে ভালো মনে করেন। ঠিক আছে? আপনার কোনো পয়েন্ট অফ ভিউ ওইখানে দেয়া যাবে না। বোঝা গেছে? জি স্যার। এটা গেল ইনফরমেশনাল রিপোর্ট। আচ্ছা, ইনফরমেশনাল রিপোর্টের মধ্যে দেখেন, ইনফরমেশনাল রিপোর্ট প্রেজেন্টেড ইন মেমোরেন্ডাম ফর্ম, এটা হচ্ছে মেমোরেন্ডাম ফর্মে লেখা হয়, আমরা বুঝলাম। নরমালি ইউজড ফর সার্কুলেশন উইদিন দা অর্গানাইজেশন বাই ইমেল অর ফ্যাক্স। মানে হচ্ছে দেখেন, এই যে ইনফরমেশনাল রিপোর্ট, এটা হচ্ছে নরমালি আপনি আপনার কোম্পানি থেকে বাইরের কোনো কোম্পানিকে লিখবেন না। আপনি কি করবেন, এটা হচ্ছে উইদিন কোম্পানি, মানে হচ্ছে আপনি যে কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানির ভিতরেই থাকবে, কোম্পানি থেকে বাইরে যাবে না। ঠিক আছে? জি স্যার। আমরা বাইরে চাকরি করি, আমরা যদি কোনো একটা এরকম ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্ট তৈরি করি, আমরা হয়তো আমাদের সিভিল ডিপার্টমেন্ট থেকে এটা রেজিস্টার ব্রাঞ্চে পাঠাবো বা ট্রেজারার ব্রাঞ্চে পাঠাবো। যেমন আপনাদের এই যে সেমিস্টার ফি নিয়ে মাঝে মধ্যে একটা লিস্ট পাঠায় আমাদের কাছে যে এতগুলো স্টুডেন্ট হচ্ছে সেমিস্টার ফি দেয় নাই। আতিক স্যার মাঝে মধ্যে গ্রুপের মধ্যে পোস্ট মারে না, দেখছেন না? জি স্যার। এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্ট, তথ্যভিত্তিক রিপোর্ট। ওইখানে কিন্তু কোনো সিদ্ধান্ত নাই, ওইখানে কিন্তু কোনো অনুমান নাই, ওইখানে কিন্তু কোনো রিকমেন্ডেশন নাই, ওইখানে কিন্তু কোনো সাজেশন নাই, জাস্ট ইনফরমেশন আছে। এই স্টুডেন্ট গুলা ফি দিছে, এই স্টুডেন্ট গুলা ফি দেয় নাই। এবং এই রিপোর্টটা কি বায়োস থেকে কোনোদিন বাইরে যাবে? না স্যার। এই রিপোর্টটা কিন্তু বায়োসের এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যাচ্ছে, ট্রেজারার অফিস থেকে সিভিল ডিপার্টমেন্টে আসতেছে। তো এইগুলো হচ্ছে কি ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্ট। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্টের মধ্যে আসতে পারে কি, কনফারেন্স রিপোর্ট আসতে পারে, রিপোর্ট রিটেন বাই এমপ্লয়িজ অর এক্সিকিউটিভ আফটার সিগনিফিকেন্ট কনফারেন্স উইথ ইন্ডিভিজুয়ালস অর কমিটি। মানে হচ্ছে যদি কোনো স্পেশাল গেস্ট বা কোনো এক্সপার্টাইজ মানুষের সাথে কোনো একটা কনফারেন্স হয় বা কোনো একটা মিটিং হয়, ওই মিটিং শেষে ওই মিটিং এর উপর বেস করে ক্রোনোলজিক্যালি যে রিপোর্টটা প্রডিউস করা হয়, ওই রিপোর্টটাকে বলা হচ্ছে কনফারেন্স রিপোর্ট। বায়োসে যখন এরকম কোনো কনফারেন্স হয়, আমরা টিচারদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয় যে সে হচ্ছে রিপোর্টের মানে প্রত্যেকটা পয়েন্ট সিরিয়ালি লিখবে, যে কোন ইভেন্টের পরে কোন ইভেন্টটা হচ্ছে। এরকম দেখেন এখানে বলা আছে যে রিটেন বাই এমপ্লয়ি অর এক্সিকিউটিভ আফটার সিগনিফিকেন্ট কনফারেন্স। তো নরমালি যেটা হয়, যখন কনফারেন্স চলে তখনই লিখা শুরু করে দেয়, তখন একটু শর্ট করে লিখে কনফারেন্স শেষ হওয়ার পরে রিপোর্টটা বিস্তারিত লিখে হচ্ছে জমা দেয়। তাহলে কনফারেন্স রিপোর্ট বা লেটার রিপোর্ট কি, মানে কনফারেন্স রিপোর্ট কি জিনিস মানে বুঝতে পারছেন? জি স্যার। সাপোজ এই যে আজকে আমরা ক্লাস নিচ্ছি, আমরা চিন্তা করলাম এটা একটা মিটিং হচ্ছে আমাদের মধ্যে। আমি মনে করেন সাজ্জাদকে দায়িত্ব দিলাম, সাজ্জাদ আজকে ক্লাসটা আমি যেভাবে যেভাবে কথাগুলো বলবো বা যে সিরিয়ালে আগাবো, ওই সিরিয়ালে তুমি একটা রিপোর্ট আমাকে দিবা। তো ফার্স্টে ও বলবে যে প্রথমে 2-3 মিনিট আমরা মিউট ছিলাম, সবাই বলা বলি করতেছিল যে স্যার মিউট করে আমাদের কথা শুনতেছে। হাই ঠিক আছে? জি স্যার। এরপরে স্যার আনমিউট করে আবার আয়শা ক্লাস নেওয়া শুরু করছে। ক্লাস নেওয়ার মাঝখানে হচ্ছে একটা আজানের ব্রেক ছিল, ওই আজানের ব্রেকে হচ্ছে ছেলেদের মধ্যে থেকে কেউ একজন ফাইজলামি করছে। ঠিক আছে? জি স্যার। এইভাবে করে হচ্ছে সে কি ক্রোনোলজিক্যালি হচ্ছে আগাবে আস্তে আস্তে, প্রত্যেকটা ইভেন্ট এক্সপ্লেইন করবে। এটাই হচ্ছে কি কনফারেন্স রিপোর্ট। যদি ধরি আজকে আমাদের ক্লাসটা হচ্ছে একটা কনফারেন্স বা একটা মিটিং। আচ্ছা, এরপর দেখেন যে টেক্সট অফ রিপোর্ট অর্গানাইজড বাই টপিকস ডিসকাসড অর প্রেজেন্টেড সিম্পলি ইন ক্রোনোলজিক্যাল ফ্যাশন। মানে হচ্ছে টেক্সট অফ রিপোর্ট মানে রিপোর্টের যে ভাষা বা কথাবার্তা আপনি লিখবেন, এই কথাবার্তাগুলো আপনি লিখবেন হচ্ছে অর্গানাইজড বাই টপিক ডিসকাসড। মানে হচ্ছে যেই কি বলবো, যেই সিরিয়ালে টপিক গুলা ডিসকাশন হয়েছে। এই তো বললাম প্রথমে মনে করেন যে আমি 2 মিনিট মিউট করে ছিলাম, এরপরে মনে করেন যে আমি কথা বলছি, এরপরে আজান দিছে। এই সিরিয়ালও আমরা লিখতে পারি, অথবা সিম্পলি মানে টপিক গুলা যেই টপিকের পর যে টপিক আসছে এভাবেও লিখতে পারি, অথবা সিম্পলি ইন ক্রোনোলজিক্যাল ফ্যাশন। মানে হচ্ছে ওই কনফারেন্সে একটার পর একটা যে ইভেন্ট হয়েছে, কথাবার্তা হইলো, খাওয়া দাওয়া হইলো, মানে মেইন স্পিকার বা চিফ গেস্ট হচ্ছে ভাষণ দিল, এইভাবে করে ক্রোনোলজিক্যালি আপনি আগায় যাবেন সিরিয়ালি। ঠিক আছে? এটাই হচ্ছে কি কনফারেন্স রিপোর্ট। আচ্ছা, এরপর দেখেন যে ইনফরমেশনাল রিপোর্টের মধ্যে আমাদের আরেক ধরনের রিপোর্ট হইতে পারে কি প্রোগ্রেস রিপোর্ট। অলরেডি প্রোগ্রেস রিপোর্ট কি জিনিস বলছিলাম, আরিফ বলেন তো যে প্রোগ্রেস রিপোর্ট কি জিনিস?
আর স্যার কি লাগে? মানে কয়েকদিন পর পর যে রিপোর্ট জমা দিতে হয় স্যার, হ্যাঁ, ওই না। রিপোর্টে আপনি কি দেখাবেন বা আপনার হায়ার অথরিটিকে আপনি কি বলবেন ওই রিপোর্টের মধ্যে? মানে কতটুকু মানে টোটাল ওয়ার্কে কতটুকু পার্সেন্ট স্যার কমপ্লিট হয়েছে স্যার? মূলত হচ্ছে আমরা ওই রিপোর্টটা জেনারেট করতেছি কি কি বোঝানোর জন্য? কাজের অগ্রগতি কতটুকু? ওয়ার্ক প্রোগ্রেস কত পার্সেন্টেজ হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন শো প্রোগ্রেস অ্যাকমপ্লিশমেন্ট ওভার টাইম, মানে হচ্ছে সময়ের সাথে আপনার কাজের অগ্রগতি কতটুকু হয়েছে এটা আপনি বোঝানোর চেষ্টা করতেছেন প্রোগ্রেস রিপোর্টের ভিতরে। এবং এট এ গিভেন স্টেজ অফ এ মেজর অ্যাসাইনমেন্ট, মানে আপনাকে একটা এরকম 10 তলা বিল্ডিং এর কাজ দেওয়া হয়েছে, এই 10 তলা বিল্ডিং এর মধ্যে 2 মাস পর আপনি কি বিল্ডিংটার এতটুকু যদি কমপ্লিট করে থাকেন, এই এতটুকু নিয়ে আপনি রিপোর্ট দিবেন যে আমাদের ফাউন্ডেশনের কাজ হয়েছে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের কাজ হয়েছে। মানে একটা বড় কাজটা মনে করেন হচ্ছে 2 বছরের কাজ, এই 2 বছরের ভিতরে 1 মাস বা 2 মাস বা 3 মাস যাওয়ার পরে আমাদের কাজটা কি অবস্থায় আছে বা কাজটার কতটুকু কমপ্লিট হয়েছে এটার উপর বেস করে হচ্ছে প্রোগ্রেস রিপোর্টটা দেওয়া হয়। আচ্ছা, প্রোগ্রেস রিপোর্টে বেশিরভাগ সময় কি থাকে দেখেন যে অর্গানাইজেশনাল প্ল্যান অফ এ প্রোগ্রেস রিপোর্ট ইজ ইউজুয়ালি ইন্ডাকটিভ। নরমালি ইন্ডাকটিভ মানে হচ্ছে কি জানেন, ইন্ডাকটিভ মানে সম্ভবত পরিকল্পনা করা এই ধরনের কিছু, ঠিক আছে? মানে বেশিরভাগ সময় আপনি প্রোগ্রেস রিপোর্টের মধ্যে আপনার পরিকল্পনাগুলা বলবেন যে আমরা 2 মাসে হচ্ছে কাজের 20% শেষ করছি, নেক্সট 2 মাসে হচ্ছে আমরা আরো 40% কাজ শেষ করব। এই ধরনের পরিকল্পনাগুলোর কথা মানে হচ্ছে কি ইন্ডাকটিভ, মানে হচ্ছে প্ল্যান বা পরিকল্পনা বা ভবিষ্যতে কি করবেন এই জিনিসগুলো আপনি যখন আপনার প্রোগ্রেস রিপোর্টে নিয়ে আসবেন বা আনতে হবে আর কি, প্রোগ্রেস রিপোর্টের মধ্যে এই জিনিসগুলাই করা হয়, কতটুকু কাজ হয়েছে এই জিনিসটা বলা হয়। এবং নেক্সট নেক্সট হচ্ছে আপনার 2 মাসে বা 3 মাসে বা নেক্সট টার্গেট পর্যন্ত কতটুকু কাজ কমপ্লিট করব এটা নিয়ে একটা মানে টার্গেটটা বলা হয় যে আমরা এতটুকু কাজ করছি, আমরা সামনে এতটুকু কাজ করব। বোঝা গেছে? আচ্ছা, দেখেন কন্টেন্টস অফ এ প্রোগ্রেস রিপোর্ট। একটা প্রোগ্রেস রিপোর্টে কি কি থাকতে পারে আমরা দেখবো এখন। একটা ইন্ট্রোডাকশন থাকবে, ডেসক্রিপশন অফ অ্যাকমপ্লিশমেন্ট ডিউরিং পিরিয়ড, মানে হচ্ছে ওই সময়ে বা ওই পর্যায়কালে আপনি কতটুকু কাজ শেষ করছেন তার একটা বর্ণনা থাকবে। মনে করেন আপনি 2 মাসে হচ্ছে একটা 10 তলা বিল্ডিং এর হচ্ছে আপনি এতটুকু কাজ করছেন, আপনি হচ্ছে এই ফাউন্ডেশনের কাজ করছেন, আপনি এই গ্রেড বিম পর্যন্ত মনে করেন ঢালাই দিচ্ছেন, তাইলে এই যে গ্রেড বিম পর্যন্ত ঢালাই দিচ্ছেন এটার একটা বিস্তারিত বর্ণনা হচ্ছে আপনি এখানে ইনক্লুড করবেন যতটুকু কাজ শেষ করছেন। আনএন্টিসিপেটেড প্রবলেম ইফ এনি, এই কাজ করতে গিয়ে আপনি কোনো ধরনের অপরিকল্পিত অথবা অনাকাঙ্ক্ষিত প্রবলেম ফেস করছেন কিনা, ঠিক আছে? অপরিকল্পিত অথবা অনাকাঙ্ক্ষিত কোনো প্রবলেম যদি আপনি ফেস করে থাকেন, এই অপরিকল্পিত বা অনাকাঙ্ক্ষিত প্রবলেম গুলাই হচ্ছে কি আনএন্টিসিপেটেড। মানে এন্টিসিপেশন মানে কি কোনো কিছু আগের থেকে গেস করতে পারা, আপনি আগের থেকে অনুমান করতে পারেন নাই যে এই প্রবলেমটা হইতে পারে, এরকম অনুমেয় যদি কোনো প্রবলেম আপনার সামনে হাজির হয় কাজটা করার সময়, ওই প্রবলেমটার কথাও আপনাকে এই প্রোগ্রেস রিপোর্টের মধ্যে আনতে হবে। যে আমরা কাজ শুরু করছিলাম, কাজটা শুরু ছিল জানুয়ারি মাসে নরমালি হচ্ছে শীতকালে বৃষ্টি হয় না, কিন্তু কাজের সময় এরকম টানা 1 সপ্তাহ বৃষ্টি হয়েছে। এটা একটা কি আনএন্টিসিপেটেড প্রবলেম না? জি স্যার। আপনার মাথায় কিন্তু আগে থেকে বৃষ্টিটা ট্যাকেল করার জন্য কোন রকমের প্ল্যান ছিল না, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। এরকম যদি কোনো আনএন্টিসিপেটেড প্রবলেম আপনার কাজের সময় অ্যারাইজ হয়, প্রোগ্রেস রিপোর্টের ভিতরে ওই প্রবলেমটাও তুলে ধরতে হবে, ঠিক আছে? তারপর দেখেন যে প্ল্যানস ফর নেক্সট রিপোর্টিং পিরিয়ড, আপনি হচ্ছে নেক্সট কবে রিপোর্ট করবেন। মনে করেন আপনি আজকে রিপোর্ট দিচ্ছেন, আজকে হচ্ছে 25/06/2020 সাল, জুন মাসের। আপনি নেক্সট রিপোর্ট দিবে মনে করেন হচ্ছে জুলাইয়ের বা অগাস্ট সেপ্টেম্বরের 25 তারিখ আপনি নেক্সট রিপোর্টটা দিবেন মনে করেন। তো এই যে নেক্সট রিপোর্ট আপনি দিবেন, আজকে আপনি রিপোর্ট দিচ্ছেন, এই দুইটা রিপোর্টের মাঝখানে যে সময়টুকু আছে, আজকের রিপোর্ট আর নেক্সট রিপোর্ট, এই মাঝখানের সময়টুকুতে আপনি কিভাবে কাজটা করবেন বা কিভাবে আপনি আগাবেন, এই প্ল্যান অফ অ্যাকশন বা প্ল্যান নিয়ে হচ্ছে আপনার কথাবার্তা বলতে হবে, আপনি কিভাবে কাজ করবেন মানে প্ল্যান করতেছেন। তারপর দেখেন যে সামারি ওভারঅল অ্যাপ্রাইজাল অফ প্রোগ্রেস টু ডেট, মানে টু ডেট মানে হচ্ছে আজকের দিন পর্যন্ত কি পরিমাণ প্রোগ্রেস হয়েছে এটা সম্পর্কে একটা সামারি বলা লাগবে আপনাকে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্ট, পিরিয়ডিক রিপোর্ট। আচ্ছা, আমাদের প্রথমটা গেল হচ্ছে কি এই ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্টের মধ্যে প্রথমটা কি ছিল বলেন তো?
কে বলতে পারবেন? যে বলতে পারবেন তাকে একটা দামের চকলেট ছিল স্যার। কনফারেন্স স্যার, কনফারেন্স রিপোর্ট। কনফারেন্স তারপর এটা ছিল কি? প্রোগ্রেস। প্রোগ্রেস 3 নাম্বারটা কি? পিরিয়ডিক। এই যে আমাদের পিরিয়ডিক রিপোর্ট। তাহলে রিপোর্টস রিটেন এট রেগুলার রিকারিং পিরিয়ড, উইকলি, মান্থলি অথবা কোয়ার্টারলি। মানে হচ্ছে এটা আপনার সাপ্তাহিক হইতে পারে, মাসিক হইতে পারে, এবং কি মানে কোয়ার্টারলি মানে হচ্ছে ত্রৈমাসিক, 3 মাসে একবার হইতে পারে। ঠিক আছে? আপনারা সবাই দোকানে গিয়ে মুরগির গ্রিল খান না? আচ্ছা। বলেন না যে আমার কোয়ার্টার দাও, কোয়ার্টার। জি স্যার। অবশ্য রাফি মনে হয় কোয়ার্টার না, ও হাফ খায় নাহলে ফুল খায় মনে হয়। রাফি আছেন? মানে এই ইচ্ছা করে জন্য পচাই, কারণ মিউট হয়ে চলে যায় তো। হ্যাঁ, রাফি গ্রিল খাইতে গেছে মনে হয়। তো এই যে আমরা বলি যে একটা মুরগির কোয়ার্টার দেন, মানে কি 4 ভাগের 1 ভাগ দেন, তাই না? জি স্যার। তার মানে যদি 1 বছরকে আমরা 4 ভাগে ভাগ করি 3 মাস হয়, তো 3 মাসে একবার যেই রিপোর্টটা আপনি দিবেন এটা হচ্ছে কোয়ার্টারলি রিপোর্ট। তাহলে বুঝলাম যে পিরিয়ডিক রিপোর্ট মান্থলি হইতে পারে, উইকলি হইতে পারে, কোয়ার্টারলি হইতে পারে। দেখেন ইন ইউএসএ কোম্পানি পিরিয়ডিক রিপোর্ট expected to be a half page if the news is favorable। মানে আমেরিকাতে যে কোম্পানিগুলো আছে, ওই আমেরিকার কোম্পানিগুলোতে দেখা যায় যদি কোম্পানি ভালো অবস্থায় থাকে তাহলে অবশ্যই রিপোর্টের মধ্যে কি থাকবে? ভালো কথাবার্তা থাকবে। যে কোম্পানির উন্নতি হচ্ছে, কোম্পানির লাভ হচ্ছে, কোম্পানির শেয়ারের মার্কেট প্রাইস বাড়তেছে, তো কোম্পানি ভালো পথে যাচ্ছে। যদি ইনফরমেশন গুলো ফেভারেবল হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার পিরিয়ডিক রিপোর্টটা কতটুকু হয়? কতটুকু হয়? মানে অর্ধেক পেজ হবে, মানে খুব অল্প কথায় শেষ রিপোর্ট। ঠিক আছে? অর্ধেক, পুরো 1 পেজও হবে না, জাস্ট অর্ধেক পেজের মধ্যে শেষ। তারপর ফর আনফেভারেবল নিউজ দ্য রিপোর্ট মে বি 1 পেজ which should include reason for the unfavorable situation and the way it was being handled। আর যদি রিপোর্টের মধ্যে কোনো আনফেভারেবল বা অনাকাঙ্ক্ষিত খবর আপনি দেন যে আপনার কোম্পানিতে লাল বাতি জ্বলতেছে, আপনার ব্যবসা ক্ষতির সম্মুখীন হচ্ছে, তো এই ধরনের যদি কোনো আনফেভারেবল নিউজ থাকে রিপোর্টের মধ্যে, সেই ক্ষেত্রে এক্সপেক্ট করা হয় রিপোর্টটার লেন্থ কত বড় হবে? 1 পেজ। তাহলে যদি ফেভারেবল নিউজ হয় তাহলে কতটুকু হবে? হাফ পেজ। আনফেভারেবল নিউজ হইলে 1 পেজ। 1 পেজ হবে। এবং আপনার মানে আপনার সিচুয়েশন আপনার অনুকূলে না থাকার কারণ কি, ওই রিজন গুলো আপনি বলবেন যে এই বিপদ হয়েছে বা এই প্রবলেম হয়েছে, এবং ওই প্রবলেম গুলো আপনি কিভাবে, এই আনফেভারেবল সিচুয়েশন আপনি কিভাবে ওভারকাম করছেন বা কিভাবে এই সিচুয়েশনটা আপনি হ্যান্ডেল করছেন কিভাবে, এই জিনিসগুলো হচ্ছে রিপোর্টের মধ্যে বলা থাকতে হবে। ঠিক আছে? জি স্যার। এই গেল হচ্ছে আমাদের কি ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্ট 3 নাম্বার মানে ক্যাটাগরিটা, যেটা হচ্ছে পিরিয়ডিক রিপোর্ট। আচ্ছা, এবার দেখেন আমাদের আমরা আবার একটু আজকে প্রথমে ফেরত যাই, তাহলে একটু আমাদের রিভিশন হবে। সবাই খেয়াল করেন, আমি কিন্তু এখান থেকে বেশি কোশ্চেন করব। আমরা দেখলাম যে আমাদের প্রথমে রিপোর্টের 2টা ভাগ ছিল, একটা হচ্ছে কি লং আর শর্ট, একটা হচ্ছে লং। আমরা কিন্তু আজকে এই লং রিপোর্টের দিকে ফোকাস করতেছি না, আমাদের আজকে মেইন ফোকাসটা কোনটা? শর্ট। রিপোর্টের মধ্যে আবার শর্ট আর লং 2 রকম রিপোর্ট আছে। শর্ট রিপোর্টের মধ্যে 2 রকম রিপোর্ট কি আছে? স্যার মেমোরেন্ডাম আর লেটার। মেমোরেন্ডাম আছে আর হচ্ছে লেটার আছে। আমাদের আজকের ফোকাস কিন্তু লেটার না, আমাদের আজকের ফোকাস কোনটা? মেমোরেন্ডাম। মেমোরেন্ডামের মধ্যে আবার 2 রকম আছে, একটা হচ্ছে ইনফরমেশনাল, একটা হচ্ছে ইন্টারপ্রিটেটিভ। আমরা এখন দেখতেছি কোনটা? আমরা দেখতেছি হচ্ছে কোন পর্যন্ত লিখলাম, আর লিখতে হবে না, দেখতেছি। ইনফরমেশনালের মধ্যে আবার 3টা ভাগ আছে। প্রথমটা কি? কনফারেন্স, তারপরেরটা কি? প্রোগ্রেস, তারপরেরটা কি? পিরিয়ডিক। পিরিয়ডিক। হ্যাঁ, কি রে আমার স্লাইড কি আপনারা কেউ চেঞ্জ করে দেন নাকি অটোমেটিক? আল্লাহ জানে। আচ্ছা, তারপরে হচ্ছে পিরিয়ডিক। পিরিয়ডিক, আচ্ছা এটা তো আমরা দেখলাম। আর আরেকটা ছিল কি? প্রথমটা ছিল ইনফরমেশন, আরেকটা ছিল কি? ইন্টারপ্রিটেটিভ। বানানটা দেখে নিয়েন, আমি বানানে খুবই দুর্বল। ইন্টারপ্রিটেটিভ। এই যে ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট, ইন্টারপ্রিটেটিভ আর এই অ্যানালিটিক্যাল এই কথাটার মানে কিন্তু এক। ঠিক আছে? এটাই কিন্তু সেই ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট। ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট। দেখেন যে অ্যানালিটিক্যাল বা ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট আবার কি হতে পারে, কিরকম, কেন হয় বা কি জন্য লিখি? দেখেন, seek to analyze a situation
মানে কোন একটা ঘটনা কেন হয়েছে এটা আমি গবেষণা করব বা অ্যানালাইজ করব। অ্যাজ এ কনক্লুশন আপনি একটা সিদ্ধান্তে পৌঁছাবেন। আপনি কিন্তু এই যে ইনফরমেশনাল রিপোর্ট যেগুলো আপনি লিখলেন, কনফারেন্স, প্রোগ্রেস, পিরিয়ডিক, এখানে কিন্তু আপনি কোনো কনক্লুশনে পৌঁছান নাই। আপনি কোনো কনক্লুশনে পৌঁছাইছিলেন? না স্যার। কিন্তু আপনি এই অ্যানালিটিক্যাল বা ইন্টারপ্রেটেটিভ যে রিপোর্টটা লিখতেছেন এইটাতে আপনি একটা সিদ্ধান্তে আসবেন যে অমুক জিনিসটা অমুক কারণে হচ্ছে, তমুক জিনিসটা তমুক কারণে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, শহীদ কি ক্লাস করতেছে? না স্যার। আচ্ছা, ওরে তো বলছিলাম আজকে 8টার সময় ক্লাস নিব। ওর মনে কোনো পার্সোনাল প্রবলেম থাকতে পারে। দেখেন, মে অর মে নট হ্যাভ এ রিকমেন্ডেশন, মানে আপনি হচ্ছে আপনার ইন্টারপ্রেটেটিভ রিপোর্টের মধ্যে কোন ধরনের রিকমেন্ডেশন দিতেও পারেন, নাও দিতে পারেন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে অ্যানালিটিক্যাল মেমোরেন্ডাম রিপোর্ট, পার্সোনাল রিপোর্ট। তো পার্সোনাল রিপোর্টটা কিরকম হয় আমরা অলরেডি বলছি যে একটা কোম্পানির যারা কর্মচারী বা কর্মী আছে তাদের উপর যে রিপোর্টটা লেখা হয় ওইটাকেই বলা হচ্ছে পার্সোনাল রিপোর্ট। তো পার্সোনাল রিপোর্টের ফরম্যাটটা কিরকম হয়? ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন থাকবে, which may contain the following authorization। রিপোর্টটা কে লিখছে? রিপোর্টটা মনে করেন লিখতেছে মুস্তাফিজ, তাহলে ও হচ্ছে রিপোর্টের মধ্যে সাইন করতে হবে না, ওর নাম লিখতে হবে না? জি স্যার। শেয়ার কি বন্ধ হয়ে গেছে? জি স্যার। চলে গেছে স্যার। আবার আসছে না? জি স্যার, আসছে এখন। আচ্ছা, তাহলে হচ্ছে ফার্স্টে থাকবে হচ্ছে অথরাইজেশন, মানে যে রিপোর্টটা লিখতেছে সে হচ্ছে সাইন করবে লেখা। ঠিক আছে? যে রিপোর্টটা লিখতেছে সে হচ্ছে ফার্স্টে কি করবে? সাইন করবে। আপনি মনে করেন একটা চেক, মনে করেন মুস্তাফিজ হচ্ছে আজকে সাজ্জাদকে 1 কোটি টাকা দিবে। ঠিক আছে? ওয়াও। তো সাজ্জাদ মনে করেন চেকটা ব্যাংকে নিয়ে গেছে। ব্যাংকে নিয়ে যাওয়ার পরে মনে করেন যে চেকটা ভাঙায় টাকা দিবে, যে ব্যাংকের যে অফিসার, সে দেখলো যে চেকের মধ্যে কারো কোনো সাইন নেই। চেকের মধ্যে মুস্তাফিজ কি করছে? সাইন করে। মুস্তাফিজ কি করছে বলেন? সাইন করতে সাইন বলছে। করেন নাকি? সাইন করে নেই স্যার। তখন ওই ব্যাংকের যে অফিসার সে আপনাকে বলবে যে তোমার চেকটা আনঅথরাইজড। ঠিক আছে? কি বলবে? আনঅথরাইজড। অথরাইজড মানে হচ্ছে কেউ এখানে সিগনেচার করে নাই। মানে হচ্ছে আপনি যখন একটা পার্সোনাল রিপোর্ট লিখবেন আপনাকে প্রথমে কি করতে হবে? সিগনেচার করতে হবে বা অথরাইজেশন করতে হবে। তারপর হচ্ছে বলতে হবে আপনি কি উদ্দেশ্যে রিপোর্টটা লিখতেছেন, পারপোজ। একটা ব্যাকগ্রাউন্ড থাকবে যে কর্মচারীরা ঠিকমতো কাজ করে না, তারা কাজে ফাঁকি দেয়, এটা হচ্ছে আমার কাজের ব্যাকগ্রাউন্ড, আগেও তারা ফাঁকি দিত। মেথোডোলজি অর রিসোর্স, আপনি কাজটা কিভাবে করবেন বা তদন্তটা আপনি কিভাবে করতেছেন ওটা একটা মেথোডোলজি বলা লাগবে। আপনারা জানেন যে মেথোডোলজি কি জিনিস, অলরেডি বুঝা গেছে থিসিসের কাজ করতে গিয়ে যে হোয়াট ইজ মেথোডোলজি। প্ল্যান অফ প্রেজেন্টেশন মানে হচ্ছে আপনি পুরো ঘটনাটা কিভাবে ব্যাখ্যা করবেন এই জিনিসটা হচ্ছে আপনার শুরুতে বলতে হবে। প্ল্যান অফ প্রেজেন্টেশনটা বলতে হবে যে আমি এভাবে এভাবে করে জিনিসগুলো বাইর করছি বা আমি এভাবে এভাবে করে জিনিসটা বুঝছি। তারপর হচ্ছে ব্রিফ স্টেটমেন্ট অফ ডিসিশন, এবং আপনি লাস্ট পর্যন্ত কি সিদ্ধান্তে আসতে পারছেন আপনার সিদ্ধান্তের ব্যাপারে একটা সামারি লিখতে হবে। ঠিক আছে? এটার মধ্যে কি থাকবে দেখেন, মেইন বডি উইথ হেডিং এন্ড সাব হেডিং, মানে হচ্ছে একটা মেইন টাইটেল থাকতে পারে, এটা হচ্ছে হেডিং। অ্যানালিটিক্যাল মেমোরেন্ডাম রিপোর্ট, পার্সোনাল রিপোর্ট, এগুলো কি? এগুলো হচ্ছে হেডিং। ঠিক আছে? আর এই যে ইন্ট্রোডাকশন আবার আরেকটা হেডিং দিছে এখানে, এটা কি? এতটুকু কি? সাব হেডিং। এতটুকু হচ্ছে সাব হেডিং। হ্যাঁ, তাহলে হেডিং কি জিনিস, সাব হেডিং কি জিনিস বুঝতে পারছেন? তারপর থাকবে হচ্ছে দেখেন যে টার্মিনাল অর ক্লোজিং সেকশন উইথ সামারি এন্ড কনক্লুশন, মানে লাস্টে গিয়ে আপনি একটা পুরো রিপোর্টটা টার্মিনেট করার জন্য বা শেষ করার জন্য একটা উপসংহার লিখবেন। ঠিক আছে? উপসংহার। এই হইলো আমাদের অ্যানালিটিক্যাল মেমোরেন্ডাম রিপোর্টের মধ্যে পার্সোনাল। আচ্ছা, এখন অ্যানালিটিক্যাল মেমোরেন্ডাম রিপোর্টের মধ্যে আরেক ধরনের ক্রাইটেরিয়া ছিল রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্ট। আপনি কোন একটা কিছু রিকমেন্ড করবেন যে মুস্তাফিজ আম চুরি করছে, মুস্তাফিজকে হচ্ছে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইলো। আসিফ হচ্ছে ডেইলি গরুর ছবি জুমে দেয়,
আজকে হচ্ছে চিটাগাং এ বিবিরহাটের সবচেয়ে বড় গরুর ব্যাপারে ঘোষণা করা হলো। এই যে আপনি একটা রিকমেন্ডেশনে আসতেছেন, এইটা হচ্ছে আপনি কি আপনার রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্টের মধ্যে লিখবেন যে কেন আমি আসিফকে হচ্ছে গরুর ব্যাপারে বলে ঘোষণা দিচ্ছি, কারণটা কি, মানে এটা জাস্টিফিকেশন কি, আমি এটা জাস্টিফাই করবো কিভাবে? কারণ ও ডেইলি জুমের মধ্যে গরুর ছবি দেয়। দিয়ে দে। আসিফ শুনতেছেন? জি স্যার। আপনার আজকে গরুটা সুন্দর নেই। জি স্যার, আজকে সুন্দর লাগে না। আচ্ছা, এরপর দেখেন যে সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট সামথিং ইজ ডিজায়ারেবল অর আনডিজায়ারেবল, মানে হচ্ছে দেখেন প্রথমে হচ্ছে আপনি যখন একটা জাস্টিফিকেশন বা একটা রিকমেন্ডেশন রিপোর্ট লিখবেন, এটারও আবার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে জাস্টিফিকেশন রিপোর্ট। একটা হচ্ছে পলিসি এসপেক্ট, বা আপনি যদি আপনার কোম্পানিতে একটা পলিসি আছে, সেটা হচ্ছে যদি কর্মচারীরা 2 দিন অফিস না করে তাদের বেতন কাইটা রাখা হবে, বা তারা যদি দেরিতে অফিসে আসে তাদের বেতন কাইটা রাখা হবে। এটা কিন্তু রুল বা পলিসি না? এটা কি কোনো রুল বা পলিসি নাকি রুল বা পলিসি না বলেন তো? পলিসি। এটা কি রুল না পলিসি? অবশ্যই কোন একটা রুল বা পলিসি। জি স্যার। যদি এরকম কোন পলিসি থাকে, আচ্ছা এই রুল যদি বায়োস্টে খাটে তাহলে মনে হয় আমি ফকিরে আসব। আমি বাকি ভিডিওগুলো যদি শেয়ার করিও সমস্যা নেই, বাট এই ভিডিওটা শেয়ার করলে এই অংশটুকু কাইটা শেয়ার করব, ঠিক আছে? যদি ভুলে শেয়ার করে ফেলি আপনার একটা মনে করে দিয়েন, তাহলে কাইটা আবার পরে মানে শেয়ার দিব, নাহলে দেখা যাবে যে বায়োস্টে পলিসি অ্যাপ্লাই করে ফেলাবে আমার উপরে। তো দেখেন, আশা করি এই এক্সাম্পলটা জীবনে বলবেন না, তাই না? আশা করি। তো দেখেন যে তার মানে হচ্ছে আপনার একটা রিপোর্ট হইতে পারে পলিসি এসপেক্টিভ, একটা এক্সিস্টিং পলিসি আপনি কি রাখবেন না চেঞ্জ করবেন। এই যে এখন এমপ্লয়িরা দেরি করে আসলে আমরা তেমন একটা খেয়াল করতেছি না, আমরা কি এটা চেঞ্জ করব নাকি চেঞ্জ করব না, এটা হচ্ছে পলিসি রিপোর্ট বা পলিসি, মানে আপনি পলিসি এসপেক্ট থেকে দেখতেছেন। তারপর হচ্ছে সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট সামথিং ইজ ডিজায়ারেবল অর আনডিজায়ারেবল, ভ্যালু এসপেক্ট। বায়ো চিন্তা করতেছে যে একটা মনে করেন ওয়াইফাই এর যে মানে ব্রডব্যান্ড কানেকশনের যে ব্যান্ডউইথ বাড়াবে নাকি বাড়াবে না, মানে কোনো কিছু ভ্যালু বা কোনো কিছুকে মূল্য দিচ্ছে যে আমি কি ব্যান্ডউইথ বাড়াবো নাকি বাড়াবো না, বা আমি কি এটা কিনবো নাকি কিনবো না, আমি কি এটা রাখবো নাকি রাখবো না। এই যে ভ্যালু, কোনো কিছুর ভ্যালু নিয়ে যখন ডিসিশন নিচ্ছে বা কোনো রিপোর্ট প্রডিউস করতেছে, ওই রিপোর্ট গুলো হচ্ছে কোন এসপেক্ট থেকে চিন্তা করতেছে, ভ্যালু এসপেক্ট থেকে চিন্তা করতেছে, বা ভ্যালু এসপেক্ট ওই রিপোর্টে উঠে আসবে। এরপর হইতে পারে যে ডিফেন্ড দ্য অ্যাকুরেসি অফ ইনফরমেশন, ফ্যাক্ট অ্যাসপেক্ট, এর উচ্চারণ কি এসপেক্ট না অ্যাসপেক্ট? অ্যাসপেক্ট। অ্যাসপেক্ট। হ্যাঁ, আমার অবস্থা খুবই খারাপ, চিটাগাংয়ে থাকতে থাকতে আমি ওদের মতো হয়ে গেছি। আচ্ছা দেখেন, তার মানে হচ্ছে অ্যাসপেক্ট, আচ্ছা অ্যাসপেক্ট তার মানে হচ্ছে যদি আপনি কোন একটা ফ্যাক্ট, যে কোন একটা ইনফরমেশনের সত্যতা যাচাই করেন, যে সাপোজ বলা হইলো যে শহীদ ইজ ব্যাক, অ্যাস্ট্রাকচার চলে আসছে। একেবারে টাইম মতো চলে আসছে। আচ্ছা মনে করেন যে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে শহীদ প্রত্যেকদিন দেরি করে ক্লাসে জয়েন করে, ঠিক আছে? এখন এটা কি সত্যি না মিথ্যা, এইটার উপর বেস করে আমি যে রিপোর্টটা করব ওইটা হচ্ছে কোন এসপেক্ট, ফ্যাক্ট এসপেক্ট, ঠিক আছে? এটার অ্যাকুরেসি আপনি যদি কোনো রিপোর্টের মধ্যে যাচাই বাছাই করেন, অ্যাকুরেসি। তারপর দেখেন যে রিপোর্ট মে বি ইন রেসপন্স টু এ রিকোয়েস্ট অর ইট মে বি ভলান্টিয়ারি, ঠিক আছে? মানে আপনার রিপোর্টটা হইতে পারে যে আপনার বস আপনাকে বলছে যে তুমি এই জিনিসটা তদন্ত করে দেখো, দেখে হচ্ছে তুমি আমাকে জানাবা, ঠিক আছে? একটা হইতে পারে এরকম, আরেকটা হইতে পারে আপনার বস আপনারা বলে নাই, আপনি নিজে কারো বিরুদ্ধে কি করতেছেন, গুটি বাজি। আপনি কারো বিরুদ্ধে গুটিবাজি করে একটা রিপোর্ট বানায় আপনার বসে লাগাই দিলেন, ভলান্টিয়ারি। মানে আপনাকে আমি একটা নেগেটিভ এক্সাম্পল দিলাম, এটা পজিটিভ হইতে পারে যে কোম্পানি কন্টিনিউয়াসলি মানে আপনার কোম্পানির রেপুটেশন বা আপনার কোম্পানির প্রফিট ফল করতেছে, তখন আপনার বস আপনাকে মনে করেন বলে নাই যে কেন ফল করতেছে, তো আপনি নিজে আগায় আসলেন, আপনি নিজে উদ্যোগ নিলেন আপনার কোম্পানির অংশ হিসেবে, আপনি নিজেই ফিল করলেন যে না আপনি বুঝতে পারতেছেন যে এটার কারণটা কি, তো আপনি একটা ভলান্টিয়ারি আপনি নিজে নিজে একটা রিপোর্ট জেনারেট করে আপনার হায়ার অথরিটির কাছে সাবমিট করবেন, এটা হইতে পারে। অথবা হইতে পারে যে আপনার হায়ার অথরিটি আপনাকে বলছে যে তুমি এই কাজটা করো। আবার এরকম হইতে পারে নেগেটিভ যদি চিন্তা করি, যে কোনো একজনের বিরুদ্ধে আপনি মানে খারাপ রিপোর্ট দেওয়া দিলেন,
আপনার আন্ডারে চাকরি করে মনে করেন, আপনারা যখন চাকরি বাকরিতে যাবেন অবশ্যই আপনাদের সিনিয়রও থাকবে, আপনাদের জুনিয়রও থাকবে, আপনার আন্ডারেও কিন্তু মানে এমন না যে আপনি কারো আন্ডারে শুধু চাকরি করবেন, আপনার আন্ডারেও কিন্তু অনেকে চাকরি করবে না? কথা হয় না? মানে আপনাদের কি সবার ধারণা খালি আপনারাই মানুষের আন্ডারে চাকরি করবেন? না স্যার, তাহলে কথা বল না কেন? অবশ্যই আপনাদের আন্ডারেও মানুষজন চাকরি করবে। আপনি মনে করেন আপনার আন্ডারে ধরলাম যে ধরলাম যে আসিফের আন্ডারে চাকরি করে মুস্তাফিজ, ঠিক আছে? Oh my তারা god. লুবনারে নিয়ে স্যার, যে লুবনাকে নিয়ে স্যার। আচ্ছা, তাহলে ধরলাম যে লুবনার আন্ডারে চাকরি করে মুস্তাফিজ, ঠিক আছে? এখন মনে করেন লুবনা মুস্তাফিজরে বলছিল যে আজকে আমার জন্য জিহান থেকে বিরিয়ানি নিয়ে আসো, ঠিক আছে? তো মুস্তাফিজ বলছে যে আমি কি আপনার পিয়ন, আমিও এখানে চাকরি করি, হইতে পারে আমি আপনার জুনিয়র, কিন্তু আমি বিরিয়ানি আনতে পারবো না। তো কি হইলো, লুবনার গায়ে লাগছে যে বিরিয়ানি আনতে কইলাম, বিরিয়ানি আনলো না। লুবনা কি করলো, মুস্তাফিজের নামে একটা ভুলভাল রিপোর্ট দেওয়া দিল, ঠিক আছে? যে মুস্তাফিজ সিনিয়রদের কথা শুনে না, ঠিকমতো কাজ করে না, ফাঁকিবাজ, সে ডেইলি অফিসে এসে ঘুমায়, ঠিক আছে? তাইলে কি হবে, এটা মুস্তাফিজের বিরুদ্ধে একটা খারাপ রিপোর্ট না? জি স্যার। এবং এটা কি আসলে মানে হায়ার অথরিটি মানে লুবনার কাছে চাইছিল যে লুবনা তুমি একটা এরকম রিপোর্ট দাও? না স্যার, তাই নাই। লুবনা কি করলো, মানে আপনাকে হচ্ছে ওর কথা শুনেন নাই, দেখা হচ্ছে গিয়া আপনার একটা বাস দিল। এই পণ্ডিতে করছে স্যার। হ্যাঁ, পন্ডিতই করছে, মানে কি ভলেন্টিয়ারি কাজটা করছে। এটা হইতে পারে পজিটিভলি হইতে পারে, নেগেটিভলি হইতে পারে। আমি দুইটা এক্সাম্পল দিলাম। মনে করেন যে লুবনার কোম্পানি মানে ব্যবসায় লাভ করতে পারতেছে না, ক্ষতি হচ্ছে, তো লুবনা হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে কারণটা ধরতে পারছে। তখন ও হচ্ছে ভলেন্টিয়ারি নিজ থেকে হচ্ছে একটা রিপোর্ট বানায় দিল যে স্যার দেখেন, আমাদের মনে হয় যে আমাদের কোম্পানির এই পলিসিটা বা এই ভ্যালু অ্যাসপেক্টটা বা এই ফ্যাক্ট অ্যাসপেক্টটাতে হচ্ছে আমরা একটু ভুল করতেছি, এটা চেঞ্জ করলে হচ্ছে হয়তো আমরা মানে কি বলবো প্রফিটের দিকে যাইতে পারি। ভলেন্টিয়ারিও দিল, এটাও হইতে পারে যদি আমি চিন্তা করি পজিটিভলি। তো বুঝতে পারছেন তাহলে যে রিপোর্ট আসলে মানে এই রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্ট কি কি হইতে পারে বা কেমনে হইতে পারে। আই থিংক মোটামুটি মানে বুঝতে পারছেন। এরপর দেখেন যে স্যার আজকে আর না করলে হয় না। আজকে আর বেশি না, আজকে মনে হয় একটা স্লাইড বাকি আছে। না আজকে শেষ আর নাই, শেষ। আমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে এই যে জাস্টিফিকেশন রিপোর্টের এই পার্ট গুলো দেখবো, ঠিক আছে? যে কি কি পার্ট আছে আমরা যদি একটু সামারি করি আজকে আমরা কি কি দেখছি, আমি কিন্তু এই সামারির উপর বেস করে অ্যাটেন্ডেন্স দিব, ঠিক আছে? জি স্যার। Yes, sir. করেছেন। প্রথমে আমাকে বলেন যে রিপোর্ট কয় রকম? দুই রকম। এরকম। দুই রকম। আচ্ছা, রিপোর্ট যে দুই রকম এটা আমাকে বলেন হচ্ছে সাজ্জাদ, রিপোর্ট কিরকম কিরকম বলেন আমি বলি সাজ্জাদ। নাই স্যার। স্যার দুই রকম। তাইলে দুই রিপোর্ট রকম। এটা আমারে তাইলে নদী বলে, নদী আছে? দুই রকম স্যার, দুই রকম। হ্যাঁ, কি কি আমি বলছে? বলছি এটা কি নদীর গলা না জ্বরের গলা? স্যার, আমার গলা নদীর গলা। স্যার আব্দুল স্যার জিলাপি নদী, আমি জিলাপি না স্যার। আচ্ছা, আপনি হচ্ছেন চিকেন ফ্রাই মনে হয়। পাস্তা। ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে স্যার, এখন চিকেন ফ্রাই। নদী নাই? আচ্ছা নদী বলেন তাইলে। রিপোর্ট যে দুই রকম কি কি রকম বলেন? দুই রকম হচ্ছে বলো। দুই রকম গেছি লাই এখন। এটাই তো। নদী আবার বলেন। Still, I am বলছি after স্যার songs দুই ago. রকম। কি কি দুই রকম কি কি? আচ্ছা কি কি সেটা বলতে হবে? না কোয়া লাগতো না। Long or short? আয় হায়, লং আর শর্ট দিছেন। নদী P/2। না স্যার। আসিফ কাইন্ডা দিতেছে। আসিফ অলরেডি বইলা ফেলাইছে, আসিফ ডান। এটার মধ্যে লিখেন কে ফাইজলামি কইরা? শহীদ আয় হায়। শহীদ আপনার কিন্তু আমি অ্যাটেন্ডেন্স দিব না। স্ট্রাকচারে তো অনেক ঝামেলা করতেছে। এটা কি? শহীদ ফাইজলামি করতেছে। কি লিখে এগুলা? হায় হায়, কি করতেছিস না? আল্লাহ পুরো দাঁড়াই ফেলছে। আচ্ছা, হিন্দি লেখা লাগতো। আমাদের রিপোর্ট ছিল কি শর্ট নাম ছিল কি লং। তো এই শর্টের আমরা আজকে লং আবার শহীদ আমি কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স দিব না আরেকবার লিখলে। আর আমারে ইচ্ছা করে লিখতেছ নাকি? শুনুন না আমার কথা, মানা করতেছি তারপরও। স্যার ওই দিক থেকে অফ করা যায় না স্যার, মানে কেউ লিখতে না পারার জন্য? হ্যাঁ, অফ করা যাবে অবশ্যই, কেন করা যাবে না? আল্লাহ আল্লাহ দেখি। শহীদ কই লিখতেছে কে? শহীদ আচ্ছা এটা কি লিখ? শহীদ তো লিখতেছ না, মানে পিচ্ছি গুলা লিখ।
ওরা তো দেয়া লাগে। সমস্যা স্যার কিছু করে- আমি কি করতেছি স্যার? আমি কিছু করতেছি না স্যার। তুই জীবনে কিছু করস তুই ভয়েসে বুঝে যেতেছে। কালা জয়সটা চেঞ্জ করে ওর নামটা গরুর ব্যাপারে দিয়ে দিস, এগুলো কি? আয় স্যার, আমার নামে বলছো ওরা এগুলা। স্যার অলরেডি ডান স্যার। শহীদ নাম। তো দেখেন না। স্যার, জি স্যার, আমি বুঝতেছি না স্যার। আরে এতদিন পরে আসছো। আমি কিন্তু সবই বুঝতেছি, কিছু লেখেন না, ঠিক আছে? জি স্যার। কারণ হচ্ছে আপনি আসছেন পরে, তাড়াতাড়ি ক্লাস শেষ করতে যাচ্ছে, সবাই অলরেডি বিরক্ত, এর মধ্যে আপনি আমার দেরি করায়েন না। স্যার, স্যার ক্লাস 9টা শুরু হয়েছে স্যার, আমি 4 মিনিট লেট করছি স্যার। 9টা না ক্লাস? 9টায় না 8টায় শুরু হয়েছে। 8টায় ক্লাস কয়টা বাজে শুরু হবে আপনার আমি কি বলছিলাম? আপনি সিআর, আপনি তো সবাইরে বলছেন। স্যার আপনি তো স্যার 9টা বলছেন স্যার আমাকে। আচ্ছা আপনি আমারে বলেন, আমি কি আপনি ছাড়া বাকি কারোর সাথে কথা বলছি? না না স্যার, তাহলে আমি তো বলছি স্যার, বাকিরা কেন 8টার সময় জয়েন করছে? স্যার পোস্ট দিছে তো তুই দেখছ না। স্যার আপনার পোস্ট। আচ্ছা দেখেন, তাহলে রিপোর্ট হচ্ছে দেখলাম দুই রকমের, শর্ট আর লং। শর্ট রিপোর্ট কয় রকমের শহীদ বলেন? স্যার 2 রকমের। কি কি? এটা আন্দাজে বলছি স্যার, আমি কিছু জানি না। আপনার সাথে কি জিনটিন কিছু আছে? ক্লাস না করে কেমনে কোন? হ্যাঁ, স্যার আন্দাজে বলছি। দুই রকমের কি কি বলেন তো? স্যার আমি বলবো মেমোরান্ডাম আর লেটার। মেমোরেন্ডাম আর হচ্ছে লেটার। তুই না প্রেজেন্স পাইছিস আবার সিরিয়াস কেন? হ্যাঁ আচ্ছা, ওই ও আর বলবো আমার না। দিছিল। হ্যাঁ আসিফ আর নদী ডান। আসিফ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আসিফ হচ্ছে মিউট করে দিয়া জেমসের গান শুনবে। আচ্ছা বলেন, এই যে মেমোরেন্ডাম রিপোর্টের মধ্যে আমরা দেখলাম যে মেমোরেন্ডাম রিপোর্ট হচ্ছে আবার কয় রকম ছিল? দুই রকম। দুই রকম ছিল স্যার। কি কি ছিল? ইনফরমেশন আর Interpretive. ইন্টারপ্রেট। ইনফরমেশন আর ছিল ইন্টারপ্রিটেটিভ। ইনফরমেশন রিপোর্ট আবার কয় রকম ছিল? তিন রকম। তিন রকম কি ছিল? কনফারেন্স প্রোগ্রেস periodic. পিরিয়ডিক। কনফারেন্স প্রোগ্রেস পিরিয়ডিক। আচ্ছা এবার হচ্ছে আমাকে ইয়া বলেন, কে বলবেন? আরিফ আমি বলেন, স্যার বলবো। কনফারেন্স Yes. রিপোর্টে কি থাকে? স্যার মানে স্টেপ, মানে একটা কনফারেন্স জন্য কি স্টেপ বাই স্টেপ ফলো করা লাগে স্টেপ স্যার? বাই মানে স্টেপের একটা ইংরেজি বলছিলাম, ইংরেজিটা কি ছিল? সেটা আমি বলি স্যার। Chronological order. ক্রোনোলজিক্যাল। আচ্ছা আরিফও ডান, আর মেয়েদের মধ্যে থেকে কে বললেন? জরা। স্যার তাহলে জরা স্যার। কি ক্রোনোলজিক্যাল ওয়ার্ডটা কি জোরা বলছেন? না স্যার। কে বলছে? তাহলে লুবনা। লুবনা। হ্যাঁ তুই তো বলছ। আরে লুবনা আরিফ ডান ডান, সমস্যা নেই। তারপর হচ্ছে এই যে প্রোগ্রেস রিপোর্ট কি জিনিস মুস্তাফিজ বলেন তো? স্যার প্রোগ্রেস রিপোর্ট স্যার একটা কোনো কিছু কাজের মধ্যে স্যার মানে 1 মাস অথবা 2 মাস অথবা স্যার কোয়ার্টার এরকম ইয়াতে স্যার মানে রিপোর্টটা দিবে আর কি স্যার। কত পার্সেন্ট কাজ হয়েছে, কত পার্সেন্ট হয়নি। একটা মেজর প্রজেক্টের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, জি স্যার। এটাই হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট। আর পিরিয়ডিক রিপোর্টটা কি জিনিস বলেন তো? স্যার পিরিয়ডিক রিপোর্টটা হচ্ছে স্যার মানে একটা নির্দিষ্ট সময় থাকবে স্যার। এটা অফিস মানে থেকে বলে দেওয়া থাকবে। রিপোর্ট জেনারেট করে নির্দিষ্ট সময় পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3 বা 4 মাস পর পর রিপোর্ট জমা দিতে হবে। পিরিয়ডিক রিপোর্টের মধ্যে আচ্ছা গেল, ইনফরমেশনাল গেল, আর এই ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট কয় রকমের? দুই রকম। 2 রকম স্যার। এটা হচ্ছে উর্মি বলেন কি কি? উর্মি কোথায়? উর্মি মিউট হয়ে গেছে এখন। মনে নাই। না স্যার মিউট হয়নি। পার্সোনাল আর রিকমেন্ডেড। পার্সোনাল রিপোর্ট, আর রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন বা রিকমেন্ডেশন। আচ্ছা আরেকটা কথা বলেন যে আপনি কোথায় আপনার অনুমান এগুলো কিছু বলবেন না, আপনার সিদ্ধান্ত বলবেন না, আপনার মাথায় কি আসছে এগুলো আপনি বলবেন না। কোনটাতে বলবেন না, কোনটাতে বলবেন? স্যার এটা হচ্ছে ইনফরমেশনাল রিপোর্টে বলা যাবে না। বলা যাবে না, ও হ্যাঁ, বায়াসড কথাবার্তা আনা যাবে না, হ্যাঁ বায়াসড। আচ্ছা। কোনো কনক্লুশনে পৌঁছানো যাবে না, কোনো অনুমান ইনফারেন্স করা যাবে না, তাই না? আর জি, স্যার। এই ইন্টারপ্রিটেটিভ এর মধ্যে হচ্ছে আপনি কোন একটা কনক্লুশনে পৌঁছাবেন, আপনি রিকমেন্ডেশন চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ঠিক আছে, নাও বুঝছেন না? স্যার আচ্ছা এখন আমি আপনাদের একটা রিপোর্টের চেহারা দেখাবো, চেহারা দেখতে বলবেন এটা কিরকম রিপোর্ট, ঠিক আছে? জি স্যার। এটা বলতে না পারলে সবার অ্যাটেন্ডেন্স বাদ। জি স্যার। আল্লাহ। খানা ছাড়া তো আর কোনো রিপোর্ট আসতেছে না। এই যে পাঁচটা ছবি কে দিয়ে রাখছেন, ধরা এগুলো ধরা কাজ। মানে এরকম করে না, ঠিক আছে? এরপর থেকে হচ্ছে আলু ভর্তা ডালের ছবি দিয়ে রাখবেন। স্যার এগুলো খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি আমি তো আলু ভর্তা ডাল খাইতেছি প্রত্যেক দিনের জন্য, বললাম আর কি।
স্যার আমিও তো এই জন্যই বললাম স্যার, বিরক্ত হয়ে গেছি। বলেন কেউ খাইতে তুমি এগুলো কেউ ছবি শুটকি দেখে ভর্তার পিক দিস। না তোর না পেটে সমস্যা? আশা করি সবাইকে ভালো রাখছে, সবাই মানে ভালোই আছেন আশা করি বাসায়। বাইরের খাবার না খাইলেও সমস্যা নেই এখন আসলে। বাইরের খাবার সব বাসায় বানাই। ওটাই মানে খাইতে মন চাইলে বাসায় বানাই বানাই খান। স্যার লোভ না তো স্যার। হ্যাঁ স্যার রিপোর্টটা আসে না। একটু দাঁড়ান, অপেক্ষা করো। টাকা আসা লাগবে না, আমাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে। কিছু দেখতেছেন? না স্যার, আরে আসিফ স্ক্রিনটা বড় করলে ভালো। এবার দেখতেছেন কিছু? এটা একটু ঝাপসা যদিও, দেখতেছেন কিছু? না স্যার, চোখ টানতেছে স্যার। দেখা আর যাচ্ছে এটা না। ইন্টারপ্রিটেটিভ এটা ইন্টারপ্রিটেটিভ। রিকমেন্ডেশন দেয়া আছে। রিকমেন্ডেশন তো এমন এইটা ওই যে আমরা বলছিলাম যে ইন্টারপ্রিটেটিভ রিপোর্টের মধ্যে, সরি কি স্যার রিকমেন্ডেশন আছে? এইটা কি এই যে আমরা দেখাইছিলাম, আমি নিজে আসলে ভুলে গেছি এটা কোন ধরনের রিপোর্ট, সরি। এটা হচ্ছে দাঁড়ান, এটা হচ্ছে ইনফরমেশন রিপোর্ট। স্যার দেখলে ভালো হতো ইনফরমেশন আছে কিনা। একটু আর দাঁড়ান। তুই নিজের স্ক্রিনটা বড় করলে এটা বড় হয়ে যাবে। ওই যে এখানে বলছিলাম না কনফিউশন যে আছে, রিকমেন্ডেশন আছে। বায়োস্টের এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যাবে আপনাদের ইনফরমেশন, আর ট্রেজারার অফিস থেকে হচ্ছে সিভিল ডিপার্টমেন্টে আসবে। ওটা জানি কি ছিল? এটা ছিল ইনফরমেশনাল মেমোরেন্ডাম রিপোর্ট। হ্যাঁ এই যে এটা ছিল না, কি স্যার? এটা ছিল। তাহলে এখানে কনক্লুশন রিকমেন্ডেশন কেন আছে? রিপোর্টে তো এগুলো থাকার কথা আসলে, মানে রিকমেন্ডেশন বা কনক্লুশন। কিন্তু তো স্যার আপনি না বললেন যে চাইলে দিতে না ইনফরমেশনাল রিপোর্টে থাকবে না, ইনফরমেশনাল রিপোর্ট হইতে হবে আনবায়াসড। আনবায়াসড। জি স্যার। কিন্তু কাহিনী হচ্ছে যে ফরম্যাট আমি নামাইছি গুগল থেকে, এরা তো ফরম্যাটই পাল্টাই দিছে, মানে থিওরির সাথে প্র্যাকটিক্যাল মিলতেছে না। তারা থিওরিতে স্যার এক কথা, স্যার প্র্যাকটিক্যালে স্যার আরেক কথা। রিপোর্টটা আমি ভাবছিলাম আপনাদেরকে রিপোর্টটা দেখাইলে আপনাদের মাথায় একদম ফরম্যাটটা থেকে যাবে। স্যার আপনাদের কনফিউজ করে দিলেন স্যার। কনফিউজ স্যার করে একসাথে ফরম্যাট থেকে যাবে। দাঁড়ান, ছবিটা আবার দেখতেছেন না? আগেরটা তো আগেরটাই আগের দেখছি। ছবিটা আবার আসছে না? হ্যাঁ দেখেন এইটা হচ্ছে ওই অ্যানালিটিক্যাল রিপোর্ট, মানে জি স্যার। নিজের কোম্পানির ভিতরেই তারা সার্কুলেট করছে যে বোর্ড অডিট এন্ড রিস্ক কমিটি বরাবর লিখছে, এখানে একটা কনক্লুশন আসছে। আপনারা কি পড়তে পারতেছেন? না জি স্যার। স্যার, ACI has a ACI has a robust governance framework। এখানে আবার বলছে যে অ্যাপয়েন্টেড ডেডিকেটেড কমপ্লায়েন্স অফিসার। বুঝলাম না, মানে ইনফরমেটিভ রিপোর্টের মধ্যে আবার রিকমেন্ডেশন ঢুকাই দিচ্ছে। এটা আসলে ইনফরমেটিভ রিপোর্ট মনে হয় না। পয়েন্টগুলো দেখতে পারতেছি। পয়েন্টগুলো হ্যাঁ দেখেন, যে ডাইরেক্ট দ্য চিফ কমপ্লায়েন্স এনশিওর এডি অনেক কিছু লিখছে। মানে এখানে আসলে একটা রিকমেন্ডেশন, তার মানে এটা আসলে কি রিপোর্ট না, এটা আসলে আমাদের ইনফরমেশনাল রিপোর্ট না, এটা আসলে ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট হয়ে গেছে। এবং ইন্টারপ্রিটেটিভ রিপোর্টের মধ্যে মানে কিরকম সম্ভবত জাস্টিফিকেশন বা রিকমেন্ডেশন টাইপ হয়ে গেছে। জি রিকমেন্ডেশন। হ্যাঁ, আরো রিপোর্টের ফরম্যাট আছে যেগুলো আজকে মানে দেখাইতে পারি নাই। প্রোগ্রেস রিপোর্টটা খুব নরমাল, আপনি দেখলেই বুঝবেন ওটা প্রোগ্রেস রিপোর্ট। যদি মানে গুগলে সার্চ দেন প্রোগ্রেস রিপোর্ট লেখা দেখবেন যে মানে এরকম অনেকগুলা মেজর ইভেন্টের মধ্যে মনে করেন যে মেজর ইভেন্টকে অনেকগুলো ভাগে ভাগ করে এত পার্সেন্ট এরকম লেখা আছে। তো রেজাল্ট কার্ড স্যার। হ্যাঁ, স্কুলের রেজাল্ট কার্ড চলে আসবে পরে। স্কুলের মানে আপনাদের প্রোগ্রেস রিপোর্টে কি থাকে যে অমুক সাবজেক্টে এত পাইছে, অমুক সাবজেক্টে এত পাইছে। জি স্যার, জি স্যার। রেজাল্ট কার্ড আসলে ওরকম না, এটা থাকবে কি ওয়ার্ক প্রোগ্রেস রিপোর্ট। ঠিক আছে আসিফ, এই গরুটা কি নেপালি গরু? না, এটা না নেপালি স্যার, না স্যার, নরমাল। এটা তো আসিফ নিজেই জানে না। নরমাল দেশি গরু স্যার। সিন্ধি মনে হয়, সিন্ধি হ্যাঁ। আচ্ছা ইনশাআল্লাহ আমরা হচ্ছে মানে আসিফ আর মুস্তাফিজ পাস করে বেরোবার পরে আমরা তিনজন মিলে একটা গরুর খামার দিব ইনশাআল্লাহ। মুস্তাফিজ থিসিস করতেছে গরুর উপর। আজকে দুপুরে ক্লাস নিতে অনেক ভালো হয়েছে। দ্যাটস এগ্রোফার্ম। গরু দেখতে গেছিলেন? না স্যার, ক্রিকেট খেলেছিলাম। কই গেছিলেন? ক্রিকেট খেলতেছি। ক্রিকেট লকডাউনের ভিতরে ক্রিকেট খেলেন। খেলাধুলা বাদ দেন, ঠিক আছে এখন বাসায় থাকেন, ভালো থাকেন। বাসা থেকে বাইরে যাওয়ার দরকার নেই। দাঁড়ান, কই আছি? প্রফেশনাল প্র্যাকটিস। প্রফেশনাল প্র্যাকটিস। একটু পর আবার পড়াশো আগে পড়াশো, এরপর আগে আমরা শুনতেছি। একটু পরে আসো। ফগলাইয়ে রে, ফগলাইয়ে। আচ্ছা, রোল নাম্বার 1। ইয়েস স্যার।
মুস্তাফিজ তো পড়া বলতে পারছেন, সমস্যা নেই। রোল নাম্বার 2। ইয়েস স্যার। স্যার কোনে কেটে পড়া জিজ্ঞেস করেন না। স্যার মিনারেল ওয়াটারে কিছু জিজ্ঞান স্যার। যারা এমনিতে পার পায় গেছে সমস্যা নেই, এদেরকে নেক্সট দিন জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। উনিকারে জিজ্ঞেস করি নাই, শহীদকে মনে হয়, রাফিকে জিজ্ঞেস করি নাই, রাফি ভাই চাই গেছে। না রাফি রাফি স্যার, কোথায়? রাফি স্যার রাবিন নাইও। স্যার রাফি মাঝে কারেন্ট চলে কারেন্ট গেছে। চলে গেছে। সমস্যা স্যার নেই। আমি পারছিলাম তো স্যার, আমাকে জিজ্ঞাসা করছেন স্যার, আমি বলছিলাম দুইটা আপনার সঙ্গে আমার কথা আছে, আপনি একটু একটা মিনিট দাঁড়ান। রোল নাম্বার 3। স্যার আরিফ 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 আছে, জি, স্যার। আসিফ আছে দিয়ে দিছি, নদী আছে দিয়ে দিছি, শহীদ স্যার শহীদ 9টার দিকে আসছে। চলে গেছে। আবার চলে গেছে। রাফি তো ছিল মনে হয়। শহীদ স্যার, চলে রাফি গেছে? ছিল। স্যার আমি আছি স্যার, আমি আছি, আমি আছি। আবারই আমি জরা আছে, আছে লুমিয়া আছে। তো শহীদ, আপনি যে এরকম ক্লাসগুলো শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে এসে জয়েন করেন এবং আপনি সবার কাছ থেকে জিজ্ঞেস করেন যে স্যার ক্লাস আর কয় মিনিট বাকি আছে, ওই দিন আমার মানে এভাবে জিজ্ঞেস করতেছিলেন, এগুলা কি ঠিক? তারপর আপনি আমার অ্যাসাইনমেন্ট জমা দেন না, স্যার। কিন্তু অন্য স্যারদের অ্যাসাইনমেন্ট ঠিকই জমা দেন, এগুলা কি ঠিক? আরে কমেন্ট বক্সে দিছে তো ওই জন্য। স্যার আপনার অ্যাসাইনমেন্ট না স্যার, আমি আসলে স্যার ওই আবার গুগল ড্রাইভে আপনি স্যার হ্যাঁ, তাও আবার গুগল ড্রাইভে। স্যার আমার কথা স্যার হ্যালো আরে কথাটা বলতা। বলেন বলেন। স্যার আমি স্যার স্যারই মানে আপনার দুইটা শুনতেছি, করছি, এরপরে তো আতিক স্যার একটা শুনতেছি। করছি স্যার, কিন্তু আতিক স্যারটা আমি দিয়ে দিয়েছি, আপনার দুইটা এখনো দিই নাই। তো পরে নাকি স্যার আরো দুইটা দিয়েছেন, আমি জানতাম না স্যার, একসাথে সবগুলো দেবো ওই চিন্তা করছি স্যার আমি। আচ্ছা, আর কিছু? স্যার আমরা জিমেল না পাঠিয়েছিলাম। না স্যার আমি স্যার আপনি আমি সত্যি কোনোদিন- করছি স্যার আপনার আপনি কোনোদিন শুনছেন যে বাসায় হচ্ছে আপনি এরকম বিরিয়ানি কিনে আনছেন, তারপরের দিন হচ্ছে ভাত আনছেন, বিরিয়ানিটা রেখা দিয়ে ভাত খাইতেছে আগে, মানে আগের কাজ আগে না কইরা, আগের কাজ কইরা কেউ অ্যাসাইনমেন্ট কইরা জমা না দিয়া বসে আছেন, আপনি আমার এটা বিশ্বাস করতে কোন? স্যার আমি তাহলে স্যার আজকে পাঠাতে দেবো স্যার, মানে হ্যাঁ, আজকে যা পাঠাতে করছি দেবো। আর কি স্যার। আমি 5 মিনিট আজকে টাইম শেষ, শহীদ আজকে টাইম শেষ। শহীদ, 5টার এগুলা পরে টাইম। এমনিতে বলতেছি আর কি, মানে সমস্যা নাই, সবার গুলাই জমা দিয়েন আর কি, এটাই হলো কথা। টাইম মতো জমা দিলে দেখবেন যে হয়তো ভাবেন যে আমি এই অ্যাসাইনমেন্ট গুলো এমনিতে নিচ্ছি, ঠিক মতো দেখবো না, বাট এবার কিন্তু ঠিক মতো আসলে নাম্বার গুলো লেখা রাখতেছি এবং যেটা বলতেছি ওটাই দেখবেন যে টাইম মতো জমা দিলে 15তে 15ই পাবেন। জি স্যার, এখন তো স্যার স্যার এখন পিডিএফ স্যার স্যার। স্যার এখন স্যার টোটাল কয়টা দিচ্ছে স্যার আপনার স্যার? আমি প্রফেশনাল প্র্যাকটিস 2টা দিছি, ট্রান্সপোর্টেশন 1টা দিছি, আপনি একটা জমা দেননি আমাকে এখন। স্যার আমি এমনি দুইটা করছি স্যার, একটা বাকি আছে স্যার, আমি একটা করে কালকে সকালে দিয়ে দেবো। না, আপনি যে 2টা করছেন ওই 2টা 5 মিনিটের মধ্যে পাঠাবেন, যেটা করেন ওটা কালকে সকালে পাঠাবেন। স্যার এখন এখনো স্যার পাঠাতে এখন আমি সমস্যা। স্টুডেন্টের বাসায় স্যার এখন স্টুডেন্টের বাসায় স্যার, আমার স্টুডেন্টের বাসায় খাতায় লিখে গিয়ে ফেলবো। স্টুডেন্টের খাতা আছে, নিয়ে লেখা ফেলেন, সমস্যা নেই। আচ্ছা, যেটাই হোক, আমরা অনেক কথাবার্তা বলছি, কালকে কি আপনাদের মানে ট্রান্সপোর্টেশন ক্লাস করার মতো কোনো মানে ফাঁকা টাইম আছে? না স্যার। স্যার এ তো আজকের যেটা ক্লাসটা নেই না, এটা কালকে নিব তাইলে আর কি। স্যার কালকে স্যার ফ্রাইডে রাতে কালকে রাতে তো আপনার ক্লাস আছে। একটা আছে ক্লাস। কালকে রাতে আমার ক্লাস আছে। কালকে কি বার? শুক্রবার ফ্রাইডে স্যার। স্যার। কালকে শুক্রবার স্যার। কালকে রাত্রে বেলা প্রফেশনাল প্র্যাকটিস ক্লাসের বদলে ট্রান্সপোর্টেশন ক্লাস নিব, ঠিক আছে? জি স্যার। জি স্যার, জি স্যার, ওটা ভালো হবে স্যার। রুটিনে আছে হচ্ছে প্রফেশনাল প্র্যাকটিস, আমি ওটা না নিয়ে কালকে এই সাজ্জাদের হেডফোনটা বেশি আল্লাহ। কান ফেটে গেছে।